শক্তির বিভিন্ন উৎস নিয়ে এখন আমরা আলোচনা করব যে দেখি প্রকৃতিতে আমাদের শক্তি কি কি প্রকার আছে নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তি তো নবায়নযোগ্য শক্তিগুলো কি কি এবং অনবায়নযোগ্য শক্তিগুলো কি কি এইটা নিয়ে আমাদের কিন্তু অনেক প্রকার এমসিকিউ আসে বিগত বছর যদি বোর্ড এক্সামে তোমরা প্রশ্ন দেখো বা এমসিকিউ দেখো দেখবা যে এমসিকিউতে হিউজ পরিমাণ অংশ কিন্তু এই নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তি থেকে আসছে তো আমরা যদি নবায়নযোগ্য শক্তিগুলোর দিকে একটু তাকাই নবায়নযোগ্য শক্তি মানে যেই শক্তিগুলোকে আমরা রিনিউয়েবল মানে আবার ইউজ করতে পারবো মানে এগুলা সৃষ্টি শেষ পর্যন্ত থাকবে এগুলাকে বলা হয় নবায়নযোগ্য শক্তি যেমন জলবিদ্যুৎ পৃথিবী যতদিন আছে পানি ততদিন থাকবে উপর থেকে পানি পড়বে ওইটা দিয়ে টারবাইন করে আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করবো এটা সহজ বিষয় তারপরে বায়োমাস তারপরে সৌরশক্তি সূর্য পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে ঠিক তেমনিভাবে বায়ুশক্তি আর জিওথার্মাল মানে ভূমিতাপ সো এই কয়টা কনসেপ্ট থেকে কিন্তু ভালোই পরিমাণে এমসিকিউ আসে সো এইগুলা কিন্তু আমরা ইন ডিটেইলস তোমাদেরকে আলোচনা করে দিব যেন তোমাদের মুখস্থ রাখতে সুবিধা হয় এই কনসেপ্টগুলো তাহলে নবায়নযোগ্য শক্তিগুলো এক নজরে দেখে নাও এবং এগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে আর অনবায়নযোগ্য শক্তি যেগুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করে থাকি যেমন গাড়ি চালাতে আমাদের তেল লাগে রান্নার কাজে গ্যাস লাগে কয়লা তারপর নিউক্লিয়ার এইগুলা কিন্তু অনবায়নযোগ্য শক্তি মানে এগুলা পৃথিবীতে একটা ফিক্সড পরিমাণ আছে যেটা একসময় শেষ হয়ে যাবে যেটার কখনো তুমি নতুন করে তৈরি করতে পারবে না এবার চলে আসো যে জ্বালানি শক্তি তেল গ্যাস এবং কয়লা এই মুহূর্তে পৃথিবীর শক্তির সব থেকে বড় উৎস হচ্ছে কি তেল পৃথিবীতে আমাদের যে শক্তির মেইন উৎস যেমন আমরা যে কোনো কাজে তেল ইউজ করি ঠিক আছে তুমি মানুষকে পোটাতে চাইলেও তেল দিতে হবে এটা কিন্তু বাস্তব কথা ঠিক আছে সো তেল হচ্ছে সব থেকে বর্তমানে শক্তির সব থেকে বড় উৎস তারপরে গ্যাস বা কয়লা তো তেল গ্যাস বা কয়লা তিনটেই হচ্ছে ফসিল জ্বালানি সেটা ভালো মতো মুখস্থ রাখবা যে তেল বলো অথবা গ্যাস বলো অথবা কয়লা বলো এই তিনটাই হচ্ছে আমাদের কি ফসিল জ্বালানি এখন বলছে অর্থাৎ লক্ষ কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের তাপ আর চাপে এই যে দীর্ঘদিনের তাপ এবং চাপের প্রভাবে এই যে গাছপালা মানুষ হ্যাঁ জীবজন্তু এগুলা মাটির নিচে এই রূপ নিয়েছে মানে ফসিলের রূপ নিয়েছে মাটির নিচ থেকে কয়লা তেল বা গ্যাসকে তুলতে হয় মাটির নিচ থেকে যে তেল তোলা হয় তাকে বলে ক্রুড অয়েল এটা কিন্তু এমসিকিউতে আসে তো ক্রুড অয়েল কাকে বলে এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সো যে কয়টা বক্স করে দিলাম এই কয়টা জিনিস কিন্তু আমাদের অবশ্যই লাগবে ঠিক আছে এই কয়টা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এগুলো ভালো মতো পড়বা এরপরে বলছে যে অবস্থায় সেগুলোকে অনেক ঘন থাকে মানে ক্রুড অয়েল যখন থাকে তখন সেটা খুব ঘন থাকে তো এটাকে কী করা হয় রিফাইনারিতে সেগুলো পরিশোধন করে কীতে পেট্রোলে ডিজেলে বা কেরোসিনে রূপান্তর করা হয় তাহলে ক্রুড অয়েলটাকে আমরা কিন্তু তোমার রিফাইনারিতে রিফাইন করে আমরা পেট্রোল ডিজেল অথবা কেরোসিনে রূপান্তর করতেছি ঠিক আছে এরপর বলছে সাথে সাথে আরও ব্যবহারযোগ্য পদার্থ বের হয়ে আসে মাটির নিচ থেকে যে গ্যাস বের হয় সেটি মূলত মিথেন গ্যাস ধরুন মাটির নিচ থেকে যে গ্যাসটা বের হচ্ছে সেটাকে কী বলতেছি আমরা মিথেন গ্যাস এবং এর সাথে জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস মেশানো থাকতে পারে এবং সেগুলো আলাদা করে নিতে হয় আমাদের বাংলাদেশের গ্যাস তুলনামূলকভাবে অনেক পরিষ্কার এবং সরাসরি ব্যবহার করার উপযোগী তো এই কয়টা জিনিস এমসিকিউর জন্য পড়ে রাখবা এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এই জন্য পড়াই দিচ্ছি নিউক্লিয়ার শক্তি এখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরে তো মেইনলি ইউরেনিয়ামটাকে এই নিউক্লিয়ার শক্তির বিক্রিয়া হিসেবে বিক্রয়ক হিসেবে ইউজ করা হয় তো ইউরেনিয়ামের বিক্রিয়াটা আমাদের মুখস্থ রাখতে হবে বিক্রিয়াটা আমরা পরে দেখাবো তো তেল গ্যাস কয়লা বা ইউরেনিয়াম এই শক্তিগুলোর মাঝে একটা মিল রয়েছে এগুলো ব্যবহার করলে খরচ হয়ে যায় এবং মাটির নিচে কতটুকু তেল গ্যাস বা কয়লা আছে পৃথিবী থেকে ইউরেনিয়াম আছে মানুষের মাঝে সেটা অনুমান করে ফেলেছে এখন এই যে ইউরেনিয়াম এই ইউরেনিয়ামটা আমরা যদি রেগুলার ইউজ করি তেল গ্যাস কয়লা এই চারটা উপাদান তেল গ্যাস কয়লা ইউরেনিয়াম এই চারটা উপাদান যদি রেগুলার বেসিসে আমরা এখনকার মতো ইউজ করতে থাকি তাহলে টেনে টুনে কতদিন যাবে দেখো টেনে টুনে বলছে বড়জোর 200 বছর বড়জোর 200 বছর চলবে যদি টেনে টুনে তুমি চালাও তারপর আমাদের পরিচিত উৎস যাবে ফুরিয়ে তখন কী হবে বলছে পৃথিবীর মানুষ সেটা নিয়ে খুব বেশি দুর্ভাবনায় নেই কারণ মানুষ মোটামুটিভাবে নিশ্চিত জানে যে বিজ্ঞান আর প্রযুক্তি এর মধ্যে কিছু না কিছু একটা বের করে রাখবে তো এগুলো খুব একটা বেশি লাগবে না প্রত্যেকটার মধ্যে দুটি করে হ্যাঁ হাইড্রোজেন আছে ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই আচ্ছা এগুলো আমাদের লাগবে না পরের অংশগুলোতে এরপর হচ্ছে নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি তো নবায়নযোগ্য শক্তি জিনিসটা কি আসো বলছে শুধু যে ভবিষ্যৎ নতুন শক্তির উপর মানুষ ভরসা করেছে তা নয় এই মুহূর্তে তারা এমন শক্তির ভরসা করছে যেগুলো ফুরিয়ে যাবে না যেমন আমরা রিনিউয়েবল এনার্জি সূর্য উইন্ড ওয়াটার এইসব ইউজ করব তো নবায়নযোগ্য শক্তি কাকে বলে বা রিনিউয়েবল এনার্জি শক্তি কাকে বলা হয় এই জিনিসটা একটু ভালো মতো পড়বা ঠিক আছে ফুরিয়ে যাবার কোনো আশঙ্কা নেই এই মুহূর্তে পৃথিবীতে সব মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার 5 ভাগের 1 ভাগই হচ্ছে এই নবায়নযোগ্য শক্তি মানে তুমি যেই পরিমাণ শক্তি ইউজ করতেছো
যদি 5 ভাগে ভাগ করি তার মধ্যে 4 ভাগই হচ্ছে অনবায়নযোগ্য, মানে হিউজ পরিমাণ আমরা অনবায়নযোগ্য শক্তি ইউজ করি। আর রিনিউয়েবল এনার্জি যেটা কখনোই শেষ হয়ে যাবে না পৃথিবী থেকে, সেটা মাত্র 1 ভাগ ইউজ করতেছি 5 ভাগের মধ্যে। ওইটাই বলছে দেখো, যে 5 ভাগের 1 ভাগ হচ্ছে নবায়নযোগ্য শক্তি। যতদিন যাচ্ছে মানুষ ততই পরিবেশ সচেতন হচ্ছে, তাই এরকম শক্তির ব্যবহার আরও বেড়ে যাচ্ছে। তার মানে নবায়নযোগ্য শক্তির ব্যবহারটা দিন দিন বাড়তেছে আমাদের দেশে। জলবিদ্যুৎ, পৃথিবীর পুরো শক্তির 5 ভাগের 1 ভাগ হচ্ছে নবায়নযোগ্য শক্তি, এটা একটু আগে আমরা বলছি। তো নদীর পানি যেহেতু ফুরিয়ে যায় না, তাই এরকম বিদ্যুৎ কেন্দ্রের শক্তির উৎস ফুরিয়ে যাবে না। সো জলবিদ্যুৎটা কিন্তু আমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা তোমার নবায়নযোগ্য শক্তি। তো এখান থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। বায়োমাস, তো বায়োমাসটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বায়োমাস কাকে বলে বা বায়োমাস কি, এটা কিন্তু ক নাম্বার খ নাম্বার জ্ঞানমূলক অনুধাবনমূলকে ভালোই পরিমাণে আসে। সো বায়োমাস জিনিসটাকে এটা কিন্তু ভালো মতো একটু পড়ে আসবা, বুঝতে পারছো? যেমন জলবিদ্যুতের পর সবচেয়ে বড় নবায়নযোগ্য উৎস, দেখো জলবিদ্যুতের পর সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি আসে বায়োমাস থেকে। তাহলে জলবিদ্যুতের আমাদের একটা নবায়নযোগ্য শক্তির হিউজ পরিমাণ উৎস, তারপরে সবচেয়ে বড় উৎস হলো বায়োমাস থেকে। তো বায়োমাস বলতে বোঝানো হয় লাকড়ি খড়গুড়ে, এই বায়োমাস তো আমরা পড়ছি, হ্যাঁ, ওই যে জীব জন্তু গাছপালা মাটির নিচে চাপা পড়ে থাকে, ওখানে উচ্চ চাপ এবং উচ্চ তাপে, হ্যাঁ, ওগুলো রূপান্তরিত নেয় বায়োমাসে, এই ধরনের অংশ, মানে শক্তিতে একটা রূপ নেয়। আচ্ছা, আর এখান থেকে পড়ার কিছু নাই, পড়ে পেতে যাও। তো নবায়নযোগ্য শক্তির এই দুটি রূপ জলবিদ্যুৎ আর বায়োমাসের গুরুত্বপূর্ণ উৎসগুলো হচ্ছে সৌরশক্তি, তারপরে বায়ুশক্তি, বায়োফুয়েল আর জিওথার্মাল। তো বলছে এই যে নবায়নযোগ্য শক্তি যে আমি দুটো যে পড়লাম, জলবিদ্যুৎ আর বায়োমাস, এই দুটো সব থেকে এদের পর, মানে বায়োমাস এবং জলবিদ্যুতের পর গুরুত্বপূর্ণ উৎস হলো সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োফুয়েল আর জিওথার্মাল। আচ্ছা, এরপর সৌরশক্তি, যে 1 বর্গ কিলোমিটার এলাকায় সূর্য থেকে আলো তাপ হিসেবে প্রায় 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়। অর্থাৎ তুমি যদি 1 বর্গ কিলোমিটার এলাকায় সৌরশক্তি দাও, মানে 1 কিলোমিটার এলাকায় যদি সৌরশক্তি দাও, তাহলে ওখান থেকে প্রায় 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যাবে। ঠিক আছে, মানে তাপ শক্তি হিসেবে 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়, বুঝতে পারছো? তো আমাদের কী করতে হবে, সৌরশক্তিটাকে কাজে লাগাইতে হবে। তোমরা অনেক বাসাবাড়ির ছাদে দেখবা যে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে বাসাবাড়িতে ইউজ করতেছে। এটা এখন ইনিশিয়ালি খুব কোস্টফুল, বাট আশা করি ধীরে ধীরে এটার কোস্ট কমে যাবে, তখন সবাই আমরা ইউজ করতে পারবো, কারণ এটা ছাড়া তো উপায় নাই। একসময় তেল ডিজেল এসব ফুরে যাবেই, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, অলরেডি পুরো বিশ্বে তেল ডিজেলের দাম অনেক বেশি বাড়ে গেছে, বুঝতে পারছো? তো এখন বলছে যে সূর্যতাপকে ব্যবহার করে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, হ্যাঁ, আছে জনপ্রিয় শক্তি সেটাকে। আচ্ছা, এটা এমনি জাস্ট নর্মাল কথাবার্তা, এখানে অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় নাই, সেটা এমনি নর্মালি পড়ে নিও, হ্যাঁ। আচ্ছা, বায়ুশক্তিতে আসো। আচ্ছা, বায়ুশক্তি, আমাদের দেশে বায়ুশক্তির বিশাল টারবাইন দেখে অভ্যস্ত নয়, কিন্তু ইউরোপে অনেক দেশেই সেটা পরিচিত একটা দৃশ্য। আচ্ছা, বায়ুবিদ্যুতের বিশাল টারবাইন বসানো হয়, সেখান থেকে শুধু একটা খাম্বা উপরে উঠে যায়। আচ্ছা, এখানে বায়ু টারবাইন মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কথা বলে নাই, বুঝছো? এখানে বলছে যে প্রতি বছর তার ব্যবহার বাড়ছে প্রায় 30%, এবং এই সংখ্যাটি কিন্তু কোনো ছোট সংখ্যা নয়। এই যেখানে বলছে যে বাতাস ব্যবহার করে যে শক্তি তৈরি করা হয় প্রতি বছর তার ব্যবহার বাড়ছে প্রায় 30%, 30%, এরকম একটা কথা বলছে। সো এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট লাইন না, পড়ে পেতে আসো। বায়োফুয়েল, পৃথিবীর মানুষ বহুদিন ধরে পান করার জন্য অ্যালকোহল তৈরি করে আসছে, সেটা এক ধরনের জ্বালানি। তো ভুট্টা, এ ধরনের খাবার থেকে জ্বালানির জন্য অ্যালকোহল তৈরি করা যায়, মোটামুটি একটা গ্রহণ পদ্ধতি। এগুলা এমনি লিখছে নর্মাল কথা, মানে এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এই যে অনেক দেশে যেমন ব্রাজিলে বায়োফুয়েল বেশ বড় আকার ব্যবহার করা শুরু হয়েছে, তো এগুলো এমনি পড়বা, বুঝছো? অ্যালকোহল হচ্ছে তোমার ওই বায়োফুয়েল হিসেবে ইউজ করা যায়, ওইটার কথা এরা বলছে, তো এটাও অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, ভূতাপীয়, এই ভূতাপীয় বা জিওথার্মাল কিন্তু ইম্পর্টেন্ট। ভূতাপীয় বা জিওথার্মাল জিনিসটা বুঝবা, যে নবায়নযোগ্য শক্তির এই গুরুত্বপূর্ণ জিওথার্মাল হচ্ছে পৃথিবীর ভেতরে কিছু উত্তপ্ত আগ্নেয়গিরি বা লাভা আছে। তো এই উত্তপ্ত আগ্নেয়গিরি দিয়ে যখন সেটা বের হয়ে আসে, তখন আমরা সেটা টের পাই। তাই কেউ যদি কয়েক কিলোমিটার গর্ত করে যেতে পারে, তাহলে তাপশক্তির একটা বিশাল উৎস পেয়ে যাবে। প্রক্রিয়াটি এখনো সহজ নয়, মানে ধরো যে আগ্নেয়গিরি থেকে লাভা উৎপন্ন হয়ে বের হয়ে আসলো, বের আসার পর কী হবে, বাড়ি ঘর হ্যান ত্যান জ্বালা দিবে। যেমন রিসেন্টলি ক্যালিফোর্নিয়াতে, তোমার আমেরিকায় আগুন দিয়ে পুরা এলাকা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, তো অনেক লোক মারা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই লাভাটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি গর্ত করে, তাহলে আমরা অনেক একটা ভূতাপীয় শক্তি সংরক্ষণ করতে পারবো। কিন্তু বলছে যে এটা এত সহজ নয়, এখন এটা সহজলভ্য হয় নাই যে জিনিসটা এত সহজে আমরা সংরক্ষণ করব, তাই ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় নাই। কোনো কোনো জায়গায় ভূপ্রকৃতির কারণে সেখানে এ ধরনের শক্তি সহজেই পাওয়া যায়, সেখানে এগুলো ব্যবহার শুরু করা হয়েছে। যেমন শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর তার প্রভাব, আসো দেখি। তো এইখানে ইম্পর্টেন্ট কিছু নাই। তো শক্তি রূপান্তরের পরিবেশের উপর প্রভাব, শক্তি ফসিল জ্বালানি বা তেল,
মানে আমরা যে ফসিল জ্বালানি বা তেল ইউজ করি এটা কিন্তু পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলে। কার্বন ডাইঅক্সাইড, সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, মানে এভরিথিং, অনেক ধরনের দূষিত পদার্থ পরিবেশে ছড়াই দিচ্ছে, সেটা আমাদের অনেক ক্ষতি করতেছে। তো এই তিনটিতেই কার্বনের পরিমাণ অনেক বেশি, এবং এগুলো পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, যেটি একটি গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, তো আমাদের তেল পুড়িয়ে যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এক ধরনের গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস ইফেক্টে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সবথেকে বেশি ভূমিকা পালন করে। তো আমাদের পরীক্ষায় কিন্তু আসলে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, তখন অনেকে কনফিউজ হয়ে যাও, সিএফসি দিব নাকি কার্বন ডাইঅক্সাইড দিব। সিএফসিও গ্রিন হাউস গ্যাস, সমস্যা নাই, বাট কার্বন ডাইঅক্সাইড মেইন গ্রিন হাউস গ্যাস, বুঝতে পারছো? সিএফসি হচ্ছে ওজোন স্তর ক্ষয়কারী, ঠিক আছে, ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস, ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস। আমাদের যে বায়ুমণ্ডলের ওজোন স্তর আছে, ওজোন স্তর ক্ষয় করে। সো এই কনসেপ্টটা আলাদা, এটা ভালো মতো মাথায় রাখবে, এটা তোমার ভার্সিটি লেভেলে যেও কাজে লাগবে। ভার্সিটি লেভেলেও অনেকে এটা ভুল করে, যে ওজোন লেয়ার ডিপ্লেশন বা ক্ষয় করে সিএফসি গ্যাস, আর কার্বন ডাইঅক্সাইড কী করে, তোমার গ্রিন হাউস ইফেক্ট বৃদ্ধি করে, অর্থাৎ তাপটাকে আটকে রাখে সে পৃথিবীর মধ্যে, তাপটাকে বাইরে বের হইতে দেয় না। ঠিক আছে, মানে তোমার কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি নিঃসরণের ফলে আমাদের এই পৃথিবীতে যখন সূর্য থেকে তাপ আসে, ওই তাপটা সম্পূর্ণ আবার রিফ্লেক্ট করে মহাকাশে চলে যেতে পারে না, ওই তাপটা পৃথিবীতে আসে, পৃথিবীতে শোষণ করে, পৃথিবীর মধ্যেই তাপ বাড়তেই থাকে। তো এটাই বলছে যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং যেটি বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত, এবং এর ফলে তোমার ওই বরফগুলা গলে যাচ্ছে, ফলে নিম্ন অঞ্চলগুলা তোমার অনেক বেশি পানি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, সো প্লাবিত হচ্ছে, নিম্নাঞ্চলে দেখো নিম্নাঞ্চল প্লাবিত হবে, এবং কৃষি জমি লবণাক্ত হয়ে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে, এবং এর মাঝে বাংলাদেশ একটি। এই মুহূর্তে পৃথিবীর সব দেশ মিলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ কমানোর চেষ্টা করতেছে। তো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু অনেক ক্ষতিকর, হ্যাঁ। তো এখানে তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ পাতে পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর সংরক্ষণ করতে হয়, তো পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, তো এই কথাগুলো এখানে বলা আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে আমাদের এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা রূপপুরে হচ্ছে, এটা কিন্তু দুর্ঘটনা হতে পারে, এর তেজস্ক্রিয়গুলো মানুষের শরীরের ক্ষতি করতে পারে। তো এই দুর্ঘটনার কিন্তু দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের তোমার চেরনোবিল, হ্যাঁ, এটা মুখস্থ রাখবা, সোভিয়েত ইউনিয়নের, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে কিন্তু এগুলা। সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল, হ্যাঁ, আর জাপানের ফুকুশিমার দুর্ঘটনা। তো জাপানের ফুকুশিমা আর সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল, এই দুটা জায়গায় কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছিলো, মানে ক্ষতিগ্রস্ত করছিল, এবং অনেক বড় বৃহৎ এলাকায় মানুষের ক্ষতিগ্রস্ত করছিল। এখন এখানে বলছে জলবিদ্যুতের নদীতে বাদ দেওয়া হয়, তখন একদিকে তোমার খরা হয়, আর একদিকে হয়, যারা বাদ দেয় তাদের অপোজিট সাইডে নিম্নাঞ্চলে খরা সৃষ্টি হয়, আর যারা বাদ দিচ্ছে তাদের ওই দিক থেকে সুবিধা হচ্ছে। তো এটা দিয়েও অনেক ধরনের ক্ষতি সৃষ্টি হয়, এটা কথা বলছে এরা। আর শক্তির নিত্যতা সূত্র এবং রূপান্তর, শক্তির নিত্যতা সূত্রটা হইল যে আমরা দৈনন্দিন জীবনে এখানে মেইন লাইনটা আমরা পড়ি, আচ্ছা মেইন লাইনটা এই লাইনে নাই, এটাও নাই, আচ্ছা এখানে যেটা বলছে যে আমরা যদি সর্বোচ্চ উচ্চতা একটা পাথরকে রেখে দেই, তাহলে ভূমি থেকে যেহেতু এটা অনেক উপরে আছে, তাহলে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে, কিন্তু এটাকে যখন ছেড়ে দিব, সে তখন এখানে সাম্যাবস্থা যখন চলে আসবে অর্থাৎ ভূমিতে, তখন তার একটা অনেক বেশি পরিমাণে গতিশক্তি থাকবে। তো এটাই বলতেছে যে সর্বোচ্চ উচ্চতা যখন নিয়ে যাচ্ছি, তখন তার বেগের মান হয়ে যাচ্ছে 0, কিন্তু উচ্চতা সর্বোচ্চ হওয়ার কারণে ওখানে একটা তার স্থিতিশক্তি জমা হচ্ছে, এবং যখন বস্তুটা ওখান থেকে ছেড়ে দিচ্ছি, তখন সে ওখান থেকে নিচে আসতেছে, নিচে আসার সময় এইখানে তার সর্বোচ্চ বেগ প্রাপ্ত হচ্ছে, এবং এখানে তার একটা গতিশক্তি ইকে থাকতেছে। তাহলে এই যে ইপি আর ইকে, এই যে দুটোর কম্বিনেশন তুমি লক্ষ্য করলে দেখবা যে সর্বনিম্ন পয়েন্টে আমাদের গতিশক্তি থাকতেছে, আর সর্বোচ্চ পয়েন্টে আমাদের স্থিতিশক্তি থাকতেছে। তাহলে এই দুইটাকে বলা হচ্ছে আমাদের স্থিতিশক্তি এবং গতিশক্তির কম্বিনেশন, অর্থাৎ শক্তি শুধু স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে বা বিভব শক্তি থেকে গতিশক্তিতে কনভার্ট হয়েছে, অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, শক্তির কখনো বিনাশ বা ধ্বংস হয় না, এই কথাটাই তারা বলতে গেছে। যেমন আমরা যে বিদ্যুৎ শক্তি ইউজ করি, ফ্যান ঘুরাই, এর ফলে আমরা কি পাচ্ছি, বাতাসের শক্তি পাচ্ছি। আবার দেখবা লাইট জ্বালাচ্ছি, এর ফলে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা কি লাইট জ্বালাচ্ছি, মানে আলো শক্তি পাচ্ছি। তো এইভাবে করে একটা শক্তিকে শুধু আরেকটা শক্তিতে তুমি রূপান্তর করতে পারবা, এখানে কোনো ধরনের শক্তির বিনাশ বা ক্ষয় হবে না। আচ্ছা, এখানেও তেমন গুরুত্বপূর্ণ কথা বলে নাই, ওই কথাগুলো ঘুরে ফিরে বলছে, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, মানে এগুলো এমসিকিউতে আসে না, বুঝছো? প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, মানে এগুলো তোমাদের বইয়ের লাইন, বাট এগুলো তোমার আসে না। আর শক্তির নিত্যতার সূত্রটা ইম্পর্টেন্ট, শক্তির নিত্যতার সূত্র পরীক্ষায় আসে, এটা ভালো মতো মনে রাখবা, যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের চারপাশে এই যে শক্তি দেখা পাই, সেটি সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না,
অর্থাৎ শক্তির সৃষ্টিও হয় না, আবার শক্তির ধ্বংস হয় না। পৃথিবীতে যে মোট শক্তি ছিল জন্মের সময়, এখনও সেই পরিমাণে শক্তি আছে। শক্তি শুধু এক গ্রুপ থেকে আরেক গ্রুপে পরিবর্তন করে। এটাই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো মুখস্থ রাখবা। এটা কিন্তু এমসিকিউতে বা সৃজনশীলে আসতে পারে ক খ নাম্বারের জন্য। এর পাশে শক্তির রূপান্তর। আমাদের চারপাশে শক্তির রূপান্তরের অনেক ঘটনা দেখি। এরা বলছে যে বিদ্যুৎ শক্তি থেকে তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি একটু আগে উদাহরণ দিলাম যে আলো জ্বালায়, তাপ শক্তি উৎপন্ন করে, জেনারেটর জ্বালানো হয়, হ্যাঁ জেনারেটর চালানো হয়। তো তারপর আইপিএস চার্জ দেওয়া হয়। এই যে মোবাইল দিয়ে আমাদের ক্লাস দিচ্ছে, যে বিদ্যুৎ শক্তিটা দেখো একটা ডিজিটাল বোর্ডে আলো শক্তিতে কনভার্ট হয়ে গেছে, এইরকম বিষয়টা। এটা তোমরা সবাই বুঝবা, এগুলো পড়ানোর কিছু নাই। শক্তি বা ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি, এগুলো তো নর্মাল কথাবার্তা, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। এই যে আমাদের বলছো যে মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ করি এবং সেখানে আসলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এই জিনিসগুলো পড়বা যে মোবাইলে কোন তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, মোবাইলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এই টাইপের কথাবার্তা শুরু পড়া লাগবে যে মোবাইলের মধ্যে আমরা যে তড়িৎ শক্তিটা জমা রাখছি, সেই তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তেমন কিছু নাই। আর স্পিকারে যেমন বলছে যে স্পিকারে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে শব্দ শক্তিতে পরিণত করা হয়, এই যে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয়। তো এই টাইপের কথাগুলো একটু বই থেকে পড়ে নিবে, কারণ এগুলো বোঝানোর কিছু নাই, এগুলো ছোটোখাটো বিষয়। যেমন রাসায়নিক শক্তি বলছে যে রাসায়নিক শক্তিতে তোমার তেল, গ্যাস, পেট্রোল, ডিজেল এই ধরনের জ্বালানি ব্যবহার করে আমরা নানা রকম ইঞ্জিনে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে থাকি। অর্থাৎ তেল বা ডিজেল, এই যে পেট্রোল, এগুলো আছে, এগুলো ব্যবহার করে আমরা কি করি, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে দেখি। হ্যাঁ, তো এখানেও রাসায়নিক শক্তির উদাহরণ দেওয়া আছে যে কীভাবে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছি একটা বিদ্যুৎ শক্তিকে, বা একটা শক্তি রূপান্তরের ধাপ দেওয়া আছে। যেমন আমাদের দেখো যে আইপিএস যে ব্যাটারি, সেই ব্যাটারি ব্যবহার করে আমরা কিন্তু রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়নি। এখানে বলছে যে এমন কোনো জায়গা নাই, মহাকাশ যান, এই দেখো বলছে যে মোবাইলের, টেলিফোন থেকে শুরু করে গাড়ি কিংবা ঘড়ি থেকে মহাকাশ যান, এমন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না যেখানে ব্যাটারি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় নাই। দেখো মোবাইলের মধ্যে ব্যাটারি, এই যে ইয়ার বক্স দেখছো এর মধ্যেও ব্যাটারি আছে, ক্যাপাসিটর আছে। তো সব কিছুর মধ্যে ব্যাটারি আছে এবং রাসায়নিক, সেইখানে রাসায়নিক শক্তিতে কী করানো হচ্ছে, রেগুলার বেসিসে তোমার রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। সেগুলো এমনি পড়ে নিও, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। যেমন তাপশক্তি, তাপশক্তিতে থার্মোকাপল আছে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থ সংযোগ স্থলে তাপ প্রদান করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের উদাহরণ থাকলেও প্রকৃতপক্ষে প্রায় সব ক্ষেত্রেই তাপশক্তি থেকে। তো এখানে কিছু লাইন বলা আছে যে যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায়। তো পরিবেশ রক্ষা করার জন্য আমরা আজকাল শক্তির অপচয় করতে চাই না, তাই তাপশক্তি দিয়ে আলো তৈরি করা হয়, সেরকম লাইট বাল্ব ব্যবহার করে না করে আজকাল বেশি বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করা, মানে এনার্জি সেভিং বাল্বের কথা বলা হয়েছে। যে আমাদের যে বৈদ্যুতিক বাল্বটা ইউজ করতেছি, এই বৈদ্যুতিক বাল্বটা কী করা হয়, বিদ্যুৎ শক্তি নেয় এবং বিদ্যুৎ শক্তি নেওয়ার ফলে সে আলোক দেওয়ার কথা, কিন্তু পাশাপাশি সে তাপশক্তিও দিচ্ছে। তো এই তাপশক্তি কিন্তু আমাদের জন্য অপচয়। তো এই জন্য এনার্জি সেভিং বাল্বগুলো ইউজ করা হয়, যেগুলো সম্পূর্ণরূপে বেশিরভাগ এফিসিয়েন্সির মাধ্যমে সে আলোতে রূপান্তরিত করে, সে কিন্তু তাপশক্তি বেশি উৎপন্ন করে না। তো এইটা কিন্তু তাপশক্তিটা আমাদের অপচয়, তো অপচয় যেন না হয় সেই জন্য আমাদের এনার্জি সেভিং বাল্ব সবারই ইউজ করা উচিত। তোমরা সবাই এনার্জি সেভিং বাল্ব সব জায়গাতে ইউজ করবা, বুঝতে পারছো। এনার্জি সেভিং বাল্বের দাম একটু বেশি, বাট সেটা কিন্তু আমাদের বিদ্যুতেরও অপচয় কম করে, বিদ্যুৎও কম ইউজ করে, বা আলো বেশি দেয়। ঠিক আছে, সো এই জন্য এনার্জি সেভিং বাল্ব ইউজ করবা। আচ্ছা, এরপরে হচ্ছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি আমরা সবাই জানি, যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। তো এইখানে ওই যে যান্ত্রিক শক্তি কীভাবে তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে এই টাইপের কথাবার্তা বলা আছে। হ্যাঁ, তো তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এরকম বলছে যে জেনারেটর কী করে, জেনারেটর মেইনলি তোমার যান্ত্রিক শক্তি যেটা আছে, জেনারেটরে দেখবা যে তোমার ফুয়েল দেওয়া হয়, হ্যাঁ অকটেন বা ডিজেল বা তোমার হচ্ছে পেট্রোল দেওয়া হয়। তো এটা কী করে, যান্ত্রিক শক্তি ব্যবহার করে তারের কুণ্ডলীকে তোমার চৌম্বক ক্ষেত্রে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তো ঘর্ষণের কারণে সবসময় তাপশক্তি তৈরি হচ্ছে, সেখানে আসলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই কথা বলছে। এরপর হচ্ছে আলোক শক্তি। আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, এটা ভালো মতো মাথা রাখবে, এটা এমসিকিউতে আসে। আলো এক প্রকার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক, বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রো, চৌম্বক তো ম্যাগনেটিক, বুঝতে পারছো, তরঙ্গ মানে ওয়েভ। ঠিক আছে, শর্টকাট লিখলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা খুব ভালো মতো মাথা রাখবা। যেমন মাইক্রো ওভেনে আমরা এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে তাপশক্তিতে রূপান্তরিত করি,
তো প্রশ্ন আসতে পারে যে ওভেনে আমরা মাইক্রোওয়েভ ওভেনে আমরা বিদ্যুৎ শক্তিকে কীভাবে রূপান্তর করা হয়। তো বিদ্যুৎ শক্তিকে আমরা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে আমরা তাপশক্তিতে রূপান্তরিত করি। তো এটা খুব ভালো মতো পড়বা যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে তাপশক্তিতে রূপান্তরিত করা হয় মাইক্রো ওভেনের মাধ্যমে। তারপরে সোলার সেল ব্যবহার করে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এখানে যদি ফটোগ্রাফিক কাগজ ধীরে ধীরে উঠে যাচ্ছে, তাই আমরা সবাই জানি যে আলোক সংবেদী ফটোগ্রাফির ফিল্মে আলোর উপস্থিতি রাসায়নিক শক্তি জন্ম নেয়। তো এটা গেল। পরের লাইনে আসো, যেখানে একটা নিউক্লিয় শক্তি কেন্দ্রের গঠন দেওয়া আছে, মানে তোমার হচ্ছে একটা ইউরেনিয়াম ফিল্ডে কীভাবে কাজ করা হয়, ঠিক আছে, মানে নিউক্লিয়ার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রে। সো এটা আমাদের খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। যেমন এখানে একটা জেনারেটর দেওয়া হয়েছে, এই জেনারেটরের মাধ্যমে টারবাইন ঘোরানো হচ্ছে। তো এখান থেকে পাম্পের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে, এই টারবাইন ঘুরিয়ে এই পানিটাকে তোমার যে কুলিং ওয়াটার করা হচ্ছে। হ্যাঁ, তো এখানে স্টিম জেনারেটর, তারপর নিউক্লিয়ার রিয়েক্টর, এখানে রিয়াকশন ঘটতেছে, রিয়াকশন ঘটে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখানে যে মানে প্রতিনিয়ত একটা ঘটনা ঘটতেছে, মানে এই যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই তাপটাকে কুলিং করা হচ্ছে এই যে পানি দিয়ে। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ এই প্রসেসটা পরীক্ষা কখনো আসবেও না, জাস্ট এমনি জানালাম। ভর দেখো, ভরকে শক্তিতে রূপান্তর করার কনসেপ্ট বিজ্ঞানী আইনস্টাইন অনেক দিন আগে কিন্তু বলে গেছে যে তোমার কাছে একটা বস্তুর ভর আছে m, এই ভরটাকে সরাসরি তুমি যদি শক্তিতে রূপান্তর করতে চাও তাহলে ইকুয়াল টু কি দিবা, m c স্কয়ার দিবা। অর্থাৎ কোন একটা বস্তুর ভরের সাথে যদি c স্কয়ার গুণ করা হয় তাহলে সেই ভরটাকে সরাসরি শক্তিতে রূপান্তর করা সম্ভব। আচ্ছা, এখন দেখো এই যে ভরকে শক্তিতে রূপান্তর করা, এটা কিন্তু নিউক্লিয়ার বোমার একটা কনসেপ্ট। তো এই নিউক্লিয়ার বোমার ভর শক্তিতে রূপান্তর হয়েছিল এবং সেখান থেকে তাপ, আলো এবং শব্দ শক্তি হিরোশিমা ও নাগাসাকি শহরটাকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে হিরোশিমা নাগাসাকি শহরের ধ্বংসের পিছনে কিন্তু এই ভর শক্তির সম্পর্কটার ভূমিকা আছে। ঠিক আছে, আচ্ছা, এটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হয়। আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে আমরা কিন্তু এই নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ইকুয়াল টু mc স্কয়ার এই সূত্রটা ইউজ করব। তবে তাপশক্তি তৈরি হলেও সেই তাপকে ব্যবহার করে বাষ্প এবং বাষ্পকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে টারবাইন দিয়ে জেনারেটর বিদ্যুৎ পাওয়া যায়। ঠিক আছে, এটা বলা আছে। হ্যাঁ, যে তাপকে আমরা বলছে যে তাপশক্তি তৈরি হইলেও সেই তাপকে ব্যবহার করে আমরা কী করি, তাপকে ব্যবহার করে কী করি, বাষ্পে পরিণত করি, এবং এই বাষ্পকে ব্যবহার করে কী করি, টারবাইন ঘুরাই, এবং এই টারবাইন দিয়ে জেনারেটরে বিদ্যুৎ তৈরি করা হয়। যে চিত্র 4.05 আছে তোমাদের বইয়ের, দেখে নিও। তো শক্তির এই ধরনের রূপান্তরে আমাদের চারপাশে ঘটতে থাকলেও আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। সে কি বলছে যে পৃথিবীতে সমুদ্র বিশাল পরিমাণ তাপশক্তি রয়েছে, সেই তাপশক্তি আমরা ব্যবহার করতে পারি না। কারণ কি, ঘূর্ণিঝড়ের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটা কি করে আমাদের বাড়ি ঘর হ্যান ত্যান সব কিছু লন্ডভন্ড এমনিতে করে দিয়ে যায়। সো এইভাবে শক্তির কিছুটা অপচয় হয়, এটা বলছে সে, যে মূলত এই অপচয়টা হয় তাপশক্তিতে এবং সেটা আমরা ব্যবহার করার জন্য ফিরে পাই না। তো শক্তির এই অপচয়কে আমরা আসলে প্রযুক্তির সীমাবদ্ধতা নয়, এটি পদার্থবিজ্ঞানের বেঁধে দেওয়া নিয়ম। এগুলো লাগবে না, এগুলো গুরুত্বপূর্ণ টপিক না। এইটা এটা এটা এটাও লাগবে না, এটা বাদ দিও। ভর শক্তির সম্পর্ক ইকুয়াল টু mc স্কয়ার, যেটা আমরা বলতেছিলাম, রিলেশন বিটুইন মাস অ্যান্ড এনার্জি। তো রিলেশন বিটুইন মাস অ্যান্ড এনার্জি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ইকুয়াল টু mc স্কয়ার, এই যে ভর, m হচ্ছে ভর আর ই হচ্ছে শক্তি বা এনার্জি, ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক। এবার দেখো যে বিজ্ঞানী আইনস্টাইন ইকুয়াল টু mc স্কয়ার সূত্রটা আবিষ্কার করে গেছিল, এটা কোথায় সে বলছে। তো আলোর বেগ দেওয়া আছে, এখানে আর কিছু গুরুত্বপূর্ণ টপিক নাই। তারপরে বলছে যে ইউরেনিয়ামের বিক্রিয়াটা, এটা খুব ভালো মতো মুখস্থ রাখবা, এটা কিন্তু পরীক্ষায় আসে। যে ইউরেনিয়াম, যেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, দেখো 92, এবং পারমাণবিক ভর হচ্ছে 235, এই যে 235, তাহলে 235 পারমাণবিক ভর এবং 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইউরেনিয়াম, একে যদি একটা অতি অল্প গতিতে নিউট্রন আসে আঘাত করে, নিউট্রন আসে ইউরেনিয়ামকে যদি আঘাত করে, নিউট্রন আসে ইউরেনিয়ামকে আঘাত করার ফলে উৎপন্ন হয়েছে কি, ক্রিপ্টন এবং তার সাথে বেরিয়াম। তো ক্রিপ্টন আর বেরিয়াম উৎপন্নের সাথে সাথে আরও উৎপন্ন হয়েছে কি 3টা নিউট্রন। বুঝতে পারছো? তাহলে এখন লক্ষ্য করো যে আমাদের এই বিক্রিয়া কিন্তু ভালো মতো মুখস্থ রাখবা, পরীক্ষা খাতে আবার লিখো। তোমরা চেয়ার টেবিলে বসে এই বিক্রিয়াটা একবার লিখে নাও, বুঝছো? মানে দুষ্টামি করিও না, মানে ধরো যে ফোন নিয়ে তুমি মেসেঞ্জারে ঘোরাঘুরি শুরু করে দিছো, এখন অনলাইন ক্লাস চলছে চলুক, এরকম করবে না। অবশ্যই মনোযোগ সহকারে এই বিক্রিয়া কিন্তু 2-3 বার লিখো, নাহলে মুখস্থ হবে না এবং পরীক্ষা খাতায় কিন্তু এটাই আসবে, তোমরা কিন্তু আটকে যাবা। প্রশ্নের মধ্যে আসে যে একটা নিউট্রন যদি ইউরেনিয়ামকে আঘাত করে তাহলে কয়টা মৌল তৈরি হয়, উত্তর হবে 2টা, ক্রিপ্টন আর এটা কি, বেরিয়াম। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36, পারমাণবিক ভর 92, মুখস্থ রাখতে হবে। বেরিয়ামের পারমাণবিক ভর 141, পারমাণবিক সংখ্যা 56, মুখস্থ রাখতে হবে। এবং তার সাথে তিনটা নিউট্রন তৈরি হয়, যে 3টা নিউট্রন। এখন উভয় পক্ষে দেখো পারমাণবিক সংখ্যাও মিলে গেছে, উভয় পক্ষে দেখো পারমাণবিক ভরও কিন্তু মিলে গেছে। সো এখানে প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দেওয়া আছে, এই ডিটেলসেই পুরো জিনিসটা কিন্তু পড়বা। এবং আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে
সেটা হলো ইউরেনিয়াম যে 235 আছে, এই ইউরেনিয়াম 235-এর প্রকৃতিতে পরিমাণ হচ্ছে 0.7%। এটা কিন্তু এমসিকিউতে আসে বোর্ড এক্সামে, খুবই ইম্পর্টেন্ট, বুকমার্ক করে রাখো যে ইউরেনিয়াম 235 এটা প্রকৃতিতে আছে মাত্র 0.7%। সো এবং এর অর্ধায়ু কত, অর্ধায়ু মুখস্থ রাখবা 704 মিলিয়ন অথবা 703,800,800,000 এত বছর, অথবা 704 মিলিয়ন বছর, ঠিক আছে, অথবা 704 ইন্টু 10 টু দি পাওয়ার তোমার যত হয়, এই যে 1 2 3 হ্যাঁ 4 5 6 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে, 704 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিয়ন দিবা, এই বছর দিবা। কেউ যদি সমীকরণের পাশে যা আছে তার ভর বের করে, এবং ডান পাশে এটা লাগবে না, ইকুয়াল এমসি স্কয়ারের ব্যাখ্যা দিচ্ছে, এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ কনসেপ্ট না। আচ্ছা এইখানে দেখো, এখানে একটা ইউরেনিয়াম আমাদের আছে, এই ইউরেনিয়ামটাকে আসে একটা নিউট্রন আঘাত করতেছে, ঠিক আছে, এবং তার ফলে শক্তি উৎপন্ন হচ্ছে অনেক বেশি পরিমাণে, এবং তার সাথে বেরিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে, এবং তার সাথে দেখো তিনটা নিউট্রন তৈরি হয়েছে, ঠিক আছে, এই হলো মোদ্দা বিষয়। তো নিউক্লিয় বিক্রিয়ায় শক্তি উৎপাদন। এরপর বলছে এই বিক্রিয়ায় যে 3টি নিউট্রন বের হয়ে আসতেছে, অর্থাৎ 3টা নিউট্রন যে বের হয়ে আসতেছে, তারা আসলে প্রচণ্ড শক্তিতে, হ্যাঁ প্রচণ্ড গতিতে বের হয়ে আসে, তাই খুব সহজে অন্য ইউরেনিয়াম সেগুলোকে ধরে রাখতে পারে না। তো যেহেতু অনেক গতিতে বের হয়ে যায়, তাহলে এগুলোকে ধরে রাখতে পারতেছে না। কোনোভাবে যদি এগুলোর গতিশক্তি কমানো যায়, তাহলে সেগুলো অন্য ইউরেনিয়ামের নিউক্লিয়াসে আটকা পড়ে, সেটাকেও ভেঙে দিয়ে আরও কিছু শক্তি উৎপন্ন করবে, এবং আরও 3টি নতুন নিউট্রন বের করবে। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এই কাজটি করা হয়, তাই এটি বের হয়ে আসা নিউট্রনগুলোকে গতি কমায় দেয়। অর্থাৎ সে বলতে চাচ্ছে, এই যে আগের যে রিয়েকশনে দেখো, এখানে একটা অতি অল্প গতির নিউট্রন আসে ইউরেনিয়ামকে আঘাত করে যে 3টা নিউট্রন তৈরি হয়েছে, এদের কি করা হয়, গতি কমায় দেওয়া হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, গতি কমায় দেওয়া হয়। তো গতি কমায় দেওয়া হলে কি হবে, এই 3টা নিউট্রন আরও 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে, ফলে ওই 3টা ইউরেনিয়াম থেকে 3 থেকে 9টা নিউট্রন তৈরি হবে। এইভাবে করে প্রতিটা কম গতির নিউট্রন যায় ইউরেনিয়ামগুলোকে আঘাত করবে, এবং আরও এক্সট্রা করে 3টা করে নিউট্রন তৈরি হবে, এবং এই ফলে অনেক বেশি পরিমাণে শক্তি আমরা পাবো, কারণ আমাদের ইউরেনিয়াম থেকে হিউজ পরিমাণ শক্তি জেনারেট হয়। তো এই প্রক্রিয়াকে বলা হয় কি, চেইন রিয়েকশন, ঠিক আছে, একটা থেকে 3টা, আবার ওই 3টা থেকে আরও 9টা, আবার ওই 9টা থেকে আরও 3 লং 27টা, এভাবে করে প্রতিবার 3 গুণ করে বাড়বে তার পরিমাণটা। এখন এই পদ্ধতিতে প্রচণ্ড তাপশক্তি বের হয়ে আসে, তাই সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এই টাইপের কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ, তো নিউক্লিয়ার প্রক্রিয়ায় যে বর্জ্যটা তৈরি হয়, এই বর্জ্য পদার্থটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর, তেজস্ক্রিয় বর্জ্য হিসেবে এগুলা কিন্তু তৈরি, এগুলা কিন্তু সমুদ্রে ফেলে দেয়। তো সমুদ্রের জীব, সমুদ্রের পরিবেশ, সমুদ্রের যে গাছপালা আছে, এগুলো ধ্বংস হয় তখন, সেটা কিন্তু খুবই ক্ষতিকর একটা বিষয়। তাই এই বর্জ্যটাকে কিন্তু ডিসপোজাল করতে হবে, সমুদ্রে শুধু ফেলে দিলে হবে না, ডিসপোজাল মানে ধ্বংস করতে হবে। হ্যাঁ, তো এই নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এরকম বিদ্যুৎ কেন্দ্র থেকে খুব সহজে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব, এই দেখো অনেক বিদ্যুৎ পাওয়া সম্ভব। তবে এই নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো ভয়ঙ্কর রকম তেজস্ক্রিয়। এই দেখো বলছে যে বর্জ্যটা তুমি পাবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে তেজস্ক্রিয়, তাই সেগুলো প্রক্রিয়া করার সময় অনেক ধরনের সাবধানতা নিতে হয়, এবং নিউক্লিয়ার বিক্রিয়ার পর যে বাড়তি নিউট্রন বের হয়, কোনোভাবে সেগুলোকে অন্য কোথাও শোষণ করিয়ে নিতে পারলেই নিউক্লিয়ার বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমার যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত যে 3টা করে নিউট্রন প্রতিবার তৈরি হচ্ছে অতিরিক্ত, এই 3টা নিউট্রনকে যদি আমরা কোনোভাবে শোষণ করে নিতে পারি ওই বিক্রিয়ার একটা কন্ডিশনের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে তোমার বিক্রিয়াটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই জন্য নিউক্লিয়ার বিক্রিয়াকে কিন্তু কন্ট্রোল করাটা দরকার একটা আছে। তো নিউট্রনকে শোষণ করার জন্য বিশেষ ধরনের রড নিউক্লিয়ার রিঅ্যাক্টরে থাকে, এই রডটাকে কিন্তু বলা হয় কন্ট্রোল রড। সো কন্ট্রোল রড কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় ভালো পরিমাণে আসে, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমার রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করার জন্য যে রড ইউজ করা হয়, তাকে বলা হয় কন্ট্রোল রড। সো এইটাকে কন্ট্রোল রডের সংজ্ঞা বলবে, বা কন্ট্রোল রডের এমসিকিউ আসলে এভাবে লিখে দিবা। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে নিয়ন্ত্রণ করা হয় এই কন্ট্রোল রডের মাধ্যমে, এটা কিন্তু খুব ভালো মতো তোমরা মাথায় রাখবা। এরপর আসছে ক্ষমতা বা পাওয়ার। এতক্ষণ যেগুলো গেল আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন, এখন আসবা থিওরিটিক্যাল প্রশ্নে বা আমাদের ম্যাথ, যেগুলোতে আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে। যেমন ক্ষমতার ক্ষেত্রে লক্ষ্য করো, এর আগে আমরা লিখে দিয়েছিলাম যে ক্ষমতাকে বলা হয় একক সময়ে যতগুলো কাজ করবা সেটাকে বলা হয় ক্ষমতা, অর্থাৎ P = W/T। অর্থাৎ একক সময় কাজ করার যে মানে একক সময় কাজ করাটাকে বলা হয় ক্ষমতা, এবং এই ক্ষমতার একক কিন্তু ওয়াট, মুখস্থ রাখবা যে এর এককটাকে বলা হচ্ছে ওয়াট, অথবা জুল পার সেকেন্ড, অথবা বলা হচ্ছে ওয়াট, WA+T ওয়াট।
সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো মুখস্থ রাখবা। দেখো পরের পেজে আছে হয়তো বা যে এইটা তো নর্মাল কথা বলছে যে স্কেলার রাশি, হ্যাঁ ক্ষমতা স্কেলার, সেটা আমরা আগেই বলছি, মানে আগের টপিকে আমরা বলে দিচ্ছি যে ক্ষমতা যে একটা স্কেলার রাশি, এটা কিন্তু আগেই বলা হয়েছে। এরপর দেখো যে ক্ষমতার একক ওয়াট যে বলছে, এই ওয়াটের পাশাপাশি কিন্তু এর আরও একক আছে। যেমন আমরা একটু আগে বললাম যে এর একক আরেকটা হবে জুল পার সেকেন্ড, ঠিক আছে? এবং এর মাত্রাটা লক্ষ্য করো, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 কীভাবে আসছে? আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই টি। ডাব্লুর একক তোমার হচ্ছে জুল, টি এর একক হচ্ছে সেকেন্ড। তো জুলটাকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি লক্ষ্য করো, এফ ইন্টু এস ডিভাইডেড বাই টি। তো কাজটাকে লেখা যায় এফ ইন্টু এস, মানে বল ইন্টু সরণের মাধ্যমে। তো বল ইন্টু সরণ যেটা আছে, বল ইন্টু সরণের জিনিসটা যদি আমরা ভাঙাইতে চাই, বল হচ্ছে এম ইন্টু এ ইন্টু এস ডিভাইড বাই টি। তাহলে এম এর একক কি? কেজি, লিখে দাও। এ এর একক কি? এ মানে ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এস এর একক কি? মিটার। আর সময়ের একক সেকেন্ড। তাহলে এটা যদি কমপ্লিট আমরা একদম কমপ্লিটভাবে লিখি যে সেকেন্ড দিয়ে ভাগ মিটার দিয়ে গুণ করে, তাহলে হবে কি? কেজি ইন্টু মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3। এটা হচ্ছে ক্ষমতার একক। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার একক। তাহলে ক্ষমতার 1 নাম্বার একক কি? ওয়াট, এটা মনে রাখবা। ক্ষমতার 2 নাম্বার একক কি? জুল ইন্টু সেকেন্ড, এটা মনে রাখবা। ক্ষমতার 3 নাম্বার একক কি? কেজি ইন্টু মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এটা যদি আমরা মাত্রা কনভার্ট করি এখন, কেজির জন্য দিবা বড় হাতের এম, মিটার স্কোয়ারের জন্য দিবা বড় হাতের এল স্কোয়ার, এবং সেকেন্ডের জন্য দিবা টি টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে? তাহলে এম ইন্টু এল স্কোয়ার, সরি টি টু দি পাওয়ার মাইনাস 3, টি টু দি পাওয়ার মাইনাস 3, কারণ এখানে এস টু দি পাওয়ার মাইনাস 3 দেওয়া আছে দেখো, ঠিক আছে? তো এম ইন্টু এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে তোমার মাত্রা। এরপরে যাও নেক্সটে। তো এখানে আমাদের বলছে যে 100 ওয়াটের একটা বাতি যদি জ্বালাই, তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা খবরের কাগজ পড়ি দেশে 1000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, এর অর্থ সেখানে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে প্রতি সেকেন্ডে 1000 × 10⁶ জুল শক্তি ব্যয় হবে, এটা বলছে। এটা সহজ বিষয়, আমরা ওয়াট বা মেগাওয়াট শব্দটাই হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতটুকু জুল শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে 1000 মেগা জুল শক্তি উৎপন্ন হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে মেগাওয়াট দ্বারা। এরপরে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার সৃজনশীল আসে। তো সামনে দেখবা এগুলোতে কী কী সৃজনশীল আসে। তো এখানে বলছে যে আমাদের কর্মদক্ষতার মেইন থিমটা একটু লক্ষ্য করো। আচ্ছা, আমরা পরের স্লাইডটাতে লিখি। হ্যাঁ, কর্মদক্ষতার মেইন থিমটা লক্ষ্য করো। এরা বইয়ে যা লিখছে এগুলো ভুলে দাও, আমি যেটা লিখে দিচ্ছি সেটা লিখে নোট ডাউন করো। যে কর্মদক্ষতাকে মেইনলি ইটা দ্বারা লেখা হয়। তাহলে কর্মদক্ষতা এটাকে আমরা বলতেছি ইটা অথবা গ্রিক ইটা বলে, বুঝছো? ইটা অথবা গ্রিক ইটা। তো ইটার পরিচয় হইল পি অফ আউটপুট ডিভাইডেড বাই পি অফ ইনপুট। তাহলে পি অফ আউটপুট বাই পি অফ ইনপুট জিনিসটা কি? যে তোমার কার্যকর ক্ষমতা একটা হচ্ছে পি অফ ইনপুট যন্ত্রের ক্ষমতা। তো যেটা আমরা যদি সময় দিয়ে ভাগ করি, কারণ কাজ ইজ ইকুয়াল টু কি? ক্ষমতা ইজ ইকুয়াল টু কি? কাজ বাই সময় না? তাহলে পি অফ আউটপুট ডিভাইড বাই টি, ডাব্লু অফ ইনপুট ডিভাইড বাই টি, কারণ পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি আমরা জানি। তাহলে উভয় পক্ষ থেকে যদি সময়গুলো কাটাকাটি চলে যায়, তাহলে লক্ষ্য করে দেখি এই সূত্র চলে আসে না? অর্থাৎ ডাব্লু অফ আউটপুট ডিভাইড বাই ডাব্লু অফ ইনপুট। এটাই দেখবা তোমাদের শিটে বা তোমাদের বইয়ে বাংলায় লিখছে যে কাজের পরিমাণ ডিভাইড বাই প্রদত্ত শক্তি। ডাব্লু অফ ইনপুট মানে কি? তুমি কতটুকু শক্তি দিছো ওই যন্ত্রের মধ্যে, যে এত জুল শক্তি ভাই যন্ত্রের মধ্যে দিছি, কিন্তু ওই যন্ত্রটা মনে করো এত জুল শক্তি অপচয় করে দিছে, তাহলে বাকিটুকু কী করবে? কাজ করবে। তো জিনিসটা বোঝা কিন্তু খুবই ইজি। মনে করো এটা একটা যন্ত্র বা মেশিন, এই যন্ত্রে তুমি এর যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা ইনপুট দিবা, পি অফ ইনপুট। অর্থাৎ পি অফ ইনপুট কিন্তু যন্ত্রের নিজস্ব ক্ষমতা, এটা কিন্তু ভালো মতো লিখে রাখবো। যে পি অফ ইনপুট যে দিছি নিচে, এই পি অফ ইনপুট মানে হচ্ছে যন্ত্রের নিজস্ব ক্ষমতা। আমি লিখে দিচ্ছি, যন্ত্রের নিজস্ব ক্ষমতা।
তাহলে যন্ত্রের নিজস্ব ক্ষমতাকে পি অফ ইনপুট বলা হয়। আর পি অফ আউটপুট কি? ডাব্লিউ ডিভাইড বাই টি। এবং এই পি অফ আউটপুটে ডাব্লিউ ডিভাইড বাই টি এর এই ডাব্লিউ আউটপুটে কি কি বসতে পারে দেখো, এই ডাব্লিউ আউটপুটে বসতে পারে mgh বসতে পারে, তারপরে হাফ mv স্কোয়ার বসতে পারে, হাফ mv স্কোয়ার বসতে পারে। সেই এরকম বেশ কিছু টপিক এখানে আসে বসতে পারে, এটা কোনো সমস্যা না। তো অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করি সেটা দেখো, মানে এত টেনশনের কোনো দরকার নাই, বইয়ে যা লেখা আছে লেখা থাক, আমরা দেখো কীভাবে সলভ করতেছি। তো বইয়েরই অঙ্ক আসো, বলছে যে 1000 ওয়াট এর একটা মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 10 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার উপরে তোলা হয়, শক্তির অপচয় কত, কর্মদক্ষতা কত। তো এখানে দেখো শক্তির অপচয়টা কীভাবে বের করছে, আমরা আরও সহজ উপায় বের করব। আগে দেখি যে কতটুকু কাজ করা হয়েছে। তো আমরা শক্তির অপচয় জানি, শক্তির অপচয় লিখে দিলাম। তো শক্তির অপচয় হচ্ছে যে তুমি কতটুকু ইনপুট দিছো আর কতটুকু আউটপুট পাইছো। তাহলে তুমি ইনপুট দিছো কতটুকু দেখো, যে আমরা 1000 ওয়াটের একটা মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হইলো। তাহলে এই যে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুললা, এটা তোমার কৃত কাজ। আর ইনপুট কি? তুমি যতটুকু ডাব্লু এই যে 1000 ওয়াট দিছো, তাহলে 1000 ওয়াট যে একটা মোটর, এটা কি পি অফ ইনপুট না? তোমাকে বলছিলাম যে একটা মোটর বা একটা যন্ত্র, দেখো আমাদের এখনো স্লাইডে লেখা আছে, এই যে পি অফ ইনপুট কি বলছি? যন্ত্রের নিজস্ব ক্ষমতা। তাহলে ওখানে যে 1000 ওয়াট দেওয়া আছে, 1000 ওয়াটের একটা মোটর, ওই 1000 ওয়াটটা কিন্তু যন্ত্রের নিজস্ব ক্ষমতা, বুঝতে পারছো? তাহলে আমাদের যে 1000 ওয়াট দেওয়া আছে এটা কিন্তু পি অফ ইনপুটের মান, ঠিক আছে? তাহলে 1000 ওয়াট এর একটা মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, শক্তির অপচয় কত? তাহলে শক্তির অপচয় ডাব্লু অফ ইনপুট মাইনাস ডাব্লু অফ আউটপুট। তো ডাব্লু অফ ইনপুটের মান তুমি কি দিবা এখানে, যে ডাব্লু অফ ইনপুট ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি ডিভাইড বাই টি। তাহলে এখানে ডাব্লু অফ ইনপুট কি হবে? পি অফ ইনপুট ইন্টু টি। তাহলে এখানে পি অফ ইনপুট ইন্টু টি মাইনাস ডাব্লু আউটপুটে কি দিবা? ডাব্লু আউটপুটে একটু আগে লিখে দিলাম না, mgh অথবা হাফ mv স্কয়ার দিবা। এই দেখো ডাব্লু আউটপুটে কি দিবা? তুমি দিবা mgh অথবা হাফ mv স্কয়ার, যে কোনো একটা দিবা। তো আসো এখানে ডাব্লু আউটপুটে দিবা m ইন্টু জি ইন্টু এইচ। এখন ক্যালকুলেশন করো যে পি অফ ইনপুটের মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে কত, 1000 ওয়াট। তাহলে দাও 1000 ওয়াট। টি এর মান কত দেওয়া আছে? 15 সেকেন্ড। তাহলে দাও 15 সেকেন্ড। ওয়াট মানে জুল পার সেকেন্ড, আর এর সাথে সেকেন্ড গুণ করলে সেকেন্ড সেকেন্ড কাটা যাবে, হয়ে যাবে কি শুধু জুল। তাহলে 1000 ইন্টু 15 জুল মাইনাস mgh। কারণ এম এর মান প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে? 10 কেজি। দাও 10 কেজি। জি এর মান দেওয়া আছে কত? 9.8। দাও 9.8। এইচ এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 10 মিটার উপরে তুলছো, তাহলে ইন্টু 10 দিবা, শেষ। ইন্টু 10, এই যে। সো এইভাবে করে তোমার যত জুল আসে সেটা হচ্ছে তোমার উত্তর। সো ওরাও সেমি করছে, বাট জিনিসটা ডিটেলসে বুঝাইতে পারে নাই বইয়ে, বুঝতে পারছো? আমি যেভাবে বুঝাইলাম এইভাবে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, এবং এইটাই সব থেকে সিম্পল ওয়ে বোঝার জন্য যে একটা অপচয় কীভাবে বের করবা। আর কর্মদক্ষতা বলছে না, আসলে কর্মদক্ষতাটা করাই তোমাদেরকে। কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু, মনে রাখবা, পি অফ আউটপুট ডিভাইড বাই পি অফ ইনপুট। তাহলে পি অফ ইনপুট প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 1000 ওয়াট। দেওয়া 1000 নিচে, এই যে পি অফ ইনপুট 1000 ওয়াট দেওয়া আছে। পি অফ আউটপুট কীভাবে বের করবা? ডাব্লু অফ আউটপুট ডিভাইড বাই টি। অ্যান্ড ডাব্লু অফ আউটপুটের মান অলরেডি তোমার কিন্তু বের করা আছে। ডাব্লু আউটপুটের মান কত? mgh, অর্থাৎ এইটা 100 ইন্টু 9.8 মানে কি 980, তাই না? তাহলে ডাব্লু অফ আউটপুট ডিভাইড বাই টি যদি করি, তাহলে 980 ডিভাইডেড বাই টি। টি এর মান কত দিবা? আমাদের 15 সেকেন্ড, এই যে প্রশ্ন মধ্যে দেওয়া আছে টি এর মান 15 সেকেন্ড। সো টি এর মান এখানে 15 বসাই দাও। তাহলে তোমার এটা বাইরে হলো কত? এটা বাইরে হবে পি অফ আউটপুট, এর নিচে পি অফ ইনপুট। এই দুইটা গুণ করার পরে তুমি এদের সাথে কি করবা? 100 গুণ করে দেবা, 100%। 100% যদি গুণ করে দেই, তাহলে আমাদের এখানে কর্মদক্ষতা ইটার মানটা কিন্তু বের হয়ে যাবে। তো দেখো এরা ওই কাজই করছে, হ্যাঁ। এই যে শক্তির অপচয়টাকে বের করছে বিয়োগ টিয়োগ কইরা, আমরা ওইটা করছি যে পি ইন্টু টি, এই যে পি ইন্টু টি দিয়ে তোমার ডাব্লু অফ ইনপুট বের করছে, তারপরে এই যে এটা ডাব্লু অফ আউটপুট বের করছে, ঠিক আছে। তারপর দুইটা যদি বিয়োগ করি তাহলে আমাদের এই মানটা পাচ্ছি,
এরপরে কর্মদক্ষতা হচ্ছে তোমার ডাব্লিউ পি আউটপুট ডিভাইড বাই পি অফ ইনপুট ইন্টু 100%। বলছে প্রত্যেকটা ধাপে যদি 10% অপচয় হয় তাহলে 4 ধাপে কর্মদক্ষতা কত? প্রতি ধাপে যদি 10% করে অপচয় হয় তাহলে কর্মদক্ষতা আমাদের কত? 90%। 90% মানে কত? 0.9। এরকম 4টা ধাপে যদি 0.9 তোমার হয়, প্রথম ধাপে 0.9, পরের ধাপে 0.9, পরের ধাপেও 0.9, পরের ধাপেও 0.9, এরকম 4 ধাপে যদি 0.9 গুলো তুমি গুণ করে দাও তাহলে দেখো তোমার কত আসছে। এই যে 0.9 4বার যদি গুণ করো আসবে তোমার 0.6561। তোমরা ক্যালকুলেটর চেপে দেখো কত আসছে। ইকুয়াল টু করলে কত হবে? 0.6561। ঠিক আছে, 0.6561। তো এই টাকাতে তোমার কর্মদক্ষতার পয়েন্টে ভ্যালু আসলো। এবং তুমি যদি এটাকে 100 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার আসবে যে কর্মদক্ষতা নতুনটা হবে 4 বারের 65.61%। কারণ প্রতিবারে তোমার 10% করে হ্রাস পাইছে, এই জন্য প্রতিবারে দেখো 10% করে কমাই দিয়ে গুণ করছি আমরা। বুঝতে পারছো? তাহলে 65 আমাদের 61% উত্তর। এরপর দেখো অনুশীলনী কিছু এমসিকিউ। ঘর্ষণজনিত বল দিয়ে করা কাজ সবসময় নেগেটিভ কেন? দেখো, আমরা যদি একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করি এবং বস্তুটা যদি এখান থেকে এখানে যায়, অর্থাৎ বস্তুর সরণ যদি ডান দিকে হয় এখান থেকে এই পর্যন্ত, তাহলে লক্ষ্য করলো যে আমাদের এফ বল প্রয়োগের ফলে এস পরিমাণ যদি সরণ ঘটে, আমাদের সরণের দিক এবং বল প্রয়োগের বলের দিক দুটো কিন্তু একই দিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। ঘর্ষণ বলটা দেখো যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, কার? সরণের বিপরীত দিকে, তাহলে এই ঘর্ষণজনিত কাজের জন্য আমাদের ঘর্ষণজনিত বল দিয়ে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এফ ইন্টু মাইনাস এস, অর্থাৎ নেগেটিভ। অর্থাৎ ঘর্ষণজনিত বলের কারণে আমাদের কৃত কাজের মানটা হবে মাইনাস এফ এস। বুঝতে পারছো? সেটা কিন্তু খুব ভালো মতো মাথা রাখবা যে ঘর্ষণ বল সবসময় আমার সরণের বিপরীত দিয়ে কাজ করে, অর্থাৎ বস্তুর যেদিকে সরণ ঘটে তার ঠিক বিপরীত দিয়ে কাজ করে। এবং যেহেতু দুইটাই ফ্যাক্টর রাশি, তাহলে এখানে হবে অবশ্যই ঘর্ষণজনিত কৃত কাজের মান নেগেটিভ। এটার ব্যাখ্যা আমরা সেই ফার্স্ট টপিকেই অনেকবার করছি। তো একটা স্প্রিংকে কেটে যদি 2 টুকরা করো তাহলে টুকরাগুলোর স্প্রিং ধ্রুবক কে এর মান বাড়বে নাকি কমবে? এই টাইপের প্রশ্ন আসছে। তো এই টাইপের প্রশ্ন আসলে মনে রাখবা, আমরা যখন একটা স্প্রিংকে কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংটা যখন কেটে দিব, কেটে দিলে ছোট ছোট দুইটা টুকরায় কনভার্ট হবে। তো আগের বার যদি কে হয় তাহলে এটাকে ধরলাম যে K1, এটাকে ধরলাম K2, এবং দুইটা যেহেতু সমান 2 ভাগে ভাগ করছি তাহলে K1 ইকুয়াল কত হবে? K2 হবে। একটা জিনিস মনে রাখবা, স্প্রিং কাটলে যদি সমান 2 ভাগে ভাগ করো তাহলে n ইন্টু কে হয় উত্তর। অর্থাৎ তুমি যদি 2 ভাগে ভাগ করো তাহলে n এর মান হবে 2, তুমি যদি সমান 3 ভাগে ভাগ করো n এর মান হবে 3, তুমি যদি স্প্রিং কেটে সমান 4 ভাগে ভাগ করো তাহলে n এর মান হবে 4। এটা হচ্ছে শর্টকাট, মনে রাখবা। তাহলে নতুন স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হবে 2 ইন্টু কে, কারণ যেহেতু সমান 2 ভাগে ভাগ করছো তাহলে n এর মানটা কত হবে? 2। এটা মনে রাখবা। এবং স্প্রিং কাটলে সবসময় স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায়, এটাও মনে রাখবা। পৃথিবী সচল রাখতে শক্তির প্রয়োজন নাকি ক্ষমতার? এটা একটা কমন সেন্স, শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, যে পৃথিবীর যে ঘূর্ণনটা আছে এই ঘূর্ণনটা যদি আমরা সচল রাখতে চাই পৃথিবীটাকে, তাহলে শুধুমাত্র এনার্জির প্রয়োজন হবে, যেটা আমাদের সূর্য থেকে আসে মেইনলি। তারপর বায়ু শক্তি আছে, আরও অনেক শক্তি আছে। তো ভরকে শক্তি হিসেবে বিবেচনা করা যায় অবশ্যই। বিজ্ঞানী আইনস্টাইন বলে গেছেন ইকুয়াল টু এমসি স্কোয়ার, অর্থাৎ ভরটাকে কিন্তু তুমি খুব ইজিলি একটা শক্তিতে কনভার্ট করতে পারবা। এরপরে দেখো, বেগ 1% বাড়ালে গতিশক্তি কত শতাংশ বাড়বে? তো এটার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর দিয়ে সলভ করে আসো। আমাদের বেগ 1% বাড়ানো, এটা মানে হচ্ছে আগে যে বেগ আছে v1 সেটাকে ধরবা 100। এটা হচ্ছে কমন সেন্স, বুঝছো? এটা ইন্টারমিডিয়েটও কাজে লাগবে তোমাদের অনেক, যে একটা বস্তুর বেগ যদি 1% বৃদ্ধির কথা বলে তাহলে আগের বেগটা তুমি কত ধরবা? 100। তাহলে পরের বেগটা কত ধরবা? v2। যেহেতু 1% বৃদ্ধি বলছে তাহলে 100 ধরার পরে যেটা সুবিধা, তুমি শুধু 101 ধরবা, পরেরটা শেষ। এই জন্য আমি 100 ধরতে বলছি, বুঝছো? তোমার যত শতাংশ বৃদ্ধি বা হ্রাস বলবে, আগেটা যদি 100 ধরো, শুধু তার সাথে তত যোগ অথবা বিয়োগ করে দিলেই কাজ শেষ। যেহেতু 1% বৃদ্ধির কথা বলছে তাহলে 100-র সাথে জাস্ট 1 যোগ করে 101 করে দিবা। এটা হলো বেগের দুইটার পার্থক্য। এখন আমরা জানি ইকের সূত্র কি? গতিশক্তি হাফ mv স্কোয়ার। তাহলে ইকে ইজ ইকুয়াল টু যেহেতু হাফ mv স্কোয়ার হবে, তাহলে ইকে সমানুপাতিক কি হবে? ভি স্কোয়ার। অর্থাৎ গতিশক্তি বেগের সমানুপাতিক।
যেহেতু ই কে সমানুপাতিক ভি স্কোয়ার, এখন তুমি লক্ষ্য করো আমরা কিন্তু ই কে টু ডিভাইড বাই ই কে ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইড বাই ভি ওয়ান হোল স্কোয়ার এই সূত্রটা দিতে পারি। এখন তুমি লক্ষ্য করলে দেখো আমরা যদি ভ্যালুগুলো সব বসাই দিই, যে ভি টু এর মান বসাও, ভি টু এর মান বসাবা 101, ভি ওয়ানের মান বসাবা 100, হোল স্কোয়ার করো, করে ই কে ওয়ান দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার ই কে টু এর মানটা কত আসতেছে দেখো। ই কে টু ইজ ইকুয়াল টু আমরা 101কে ভাগ করি 100 দিয়ে, তারপর এটাকে স্কোয়ার করবো। হ্যাঁ, অ্যান্সার স্কোয়ার। তাহলে 1 পয়েন্ট আমাদের উত্তর আসতেছে 1.0201 ই কে ওয়ান। তাহলে আমাদের আগের গতিশক্তির 1.0201 গুণ গতিশক্তিটা বৃদ্ধি পাবে। এখনো বৃদ্ধি পায় না, কিন্তু গতিশক্তিটা হবে। এটা হলো পরিবর্তিত গতিশক্তি। তোমার পরীক্ষার খাতায় এটা আসতে পারে কি হবে, 1 নম্বর প্রশ্ন লিখো যে পরিবর্তিত গতিশক্তি কত, এটা আমাদের প্রশ্নের মধ্যে বলবে। যদি বলে পরিবর্তিত গতিশক্তি কত, তাহলে আমরা ই কে টু এর মানটা বের করে দিব। কিন্তু যদি বলে গতিশক্তির পরিবর্তন, ধরো 2 নম্বর প্রশ্ন বললো গতিশক্তির পরিবর্তন, ডেল্টা ই কে, তাহলে গতিশক্তির পরিবর্তনে কি করবা, ই কে টু থেকে ই কে ওয়ানটা বাদ দিয়ে দিবা, তাহলে ই কে টু মাইনাস ই কে ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমরা ই কে ওয়ানটা যদি বাদ দেই, তাহলে -1 করে দিলেই কাজ শেষ। মানে 1.0201 এর সাথে 1 শুধু বিয়োগ করে দিবা। 1 বিয়োগ করলে তোমার চলে আসবে ভ্যালু, যে এটা বিয়োগ করো আসবে 0.0201, ঠিক আছে, ই কে ওয়ান। এখনো কিন্তু তোমার ফাইনাল উত্তর আসে নাই, এটা কিন্তু পরিবর্তিত গতিশক্তি বা গতিশক্তির পরিবর্তন, এই দুটো অ্যান্সার বেরোলো। তোমাকে বলছে গতিশক্তি কত শতাংশ বাড়বে, অর্থাৎ গতিশক্তি কতটুকু বাড়বে বা কতটুকু পরিবর্তন হবে তা তুমি দেখাইছো, বাট কত শতাংশ বাড়বে সেটা দেখাও নাই। এখন 3 নম্বর প্রশ্ন আসো, শতকরা গতিশক্তির পরিবর্তন, শতকরা গতিশক্তির পরিবর্তন, এটা হবে ডেল্টা ই কে ডিভাইডেড বাই ই কে ওয়ান ইন্টু 100%। তাহলে এই ডেল্টা ই কের মান হচ্ছে আমাদের 0.0201 ই কে ওয়ান, নিচে আছে ই কে ওয়ান, এই দুটো ই কে ওয়ান কাটাকাটি যাবে, এবং এইটাকে আমরা কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো। তো 100 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসছে লক্ষ্য করো 2.01, তাহলে 2.01%, তাহলে 2.01% আমাদের কি হবে, যে গতিশক্তি বৃদ্ধি পাবে এত শতাংশ। সো ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে ইন ডিটেইলস সলভটা দেখাইলাম, তোমরা স্টেপ বাই স্টেপ আমার দেখে দেখে সলভ করো। দরকার হলে ভিডিওটা আরেকটু প্লেব্যাক করো, প্লেব্যাক করে আরেকবার দেখো। কিন্তু এই স্টেপে ফলো করলে তোমার কিন্তু দেখবা সামনে যে এইচএসসি আছে, অ্যাডমিশন আছে, তখনও এগুলাই ম্যাথই কিন্তু আসে, এগুলাই ঘুরে ফিরে আসবে। কিন্তু দেখবা তোমরা ইন্টারমিডিয়েট যখন উঠবা তখন দেখবা এগুলা ম্যাথই বারবার আসছে। সো এগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবা যদি আমার এই স্টেপগুলো ফলো করো। আর যদি স্টেপ ফলো না করো তাহলে দেখবা অনেক কঠিন হচ্ছে, বিভিন্ন বাচ্চা বানাই বুনাই দিলে আটকে যাবা। এরপর বলছে একটা দেশলাইয়ের কাঠি দিয়াশালাইয়ের বাক্সে 5 নিউটন বলে ঘষা হলো, কাঠিটির 5 সেন্টিমিটার টানা হলে কাঠিটি ঘষাতে কত শক্তি ব্যয় হলো। তো কাঠিটি ঘষার জন্য কতটুকু শক্তি ব্যয় হলো এটা আমাদের প্রশ্ন মধ্যে চাইছে। এটা সহজ বিষয়। আসো কোন নাম্বার যেটা বলছে, শক্তিকে আমরা কৃতকাজ দিয়ে বলতে পারি, কারণ কাজ করার ফলেই শক্তি উৎপন্ন হয়। এখানে এফ ইন্টু এস দিবা, এফ এর মান 5 নিউটন আর এস এর মান 5 সেন্টিমিটার, মানে কি হবে যে 0.05, ঠিক আছে, মিটার। সেটাতে গুণ করলে তোমার হচ্ছে জুল এককে মানটা চলে আসবে, যে কৃতকাজ কত জুল। এরপরে খ নম্বর প্রশ্নে বলছে যে কাঠি টানতে যদি 0.5 সেকেন্ড সময় লাগে তাহলে কত ক্ষমতা লাগবে। তাহলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। আমাদের এখানে 5 ইন্টু এটা যদি করি 5 ইন্টু 0.05, এখানে আমাদের হচ্ছে 0.25 বা 1/4। এটাকে যদি আবার আমরা সময় 0.5 সেকেন্ডে ভাগ করি ডিভাইডেড বাই 0.5, তাহলে আসবে আমাদের ক্ষমতার মানটা 0.5 ওয়াট।
ঠিক আছে, 0.5 ওয়াট তোমার ক্ষমতা লাগবে, এই হলো মেন বিষয়। এরপরে বলছে যে একটা জলবিদ্যুৎ প্রকল্পের রিজার্ভার সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার উঁচুতে। তাহলে দেখো আমরা যদি এটাকে সমুদ্র পৃষ্ঠ অঙ্কন করি, তো এটা মনে করো রিজার্ভার। তো রিজার্ভারটা কত মিটার উঁচুতে আছে? আমাদের বললাম যে রিজার্ভারটা সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার উপরে আছে। এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার উপরে আছে। এখন বলছে একটা পাওয়ার স্টেশন 250 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে পাওয়ার স্টেশনটা আছে পাওয়ার স্টেশনটা 250 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, তাহলে পাওয়ার স্টেশনটা তোমার 250 মিটার উপরে অবস্থিত এবং রিজার্ভারটা 800 মিটার উপরে অবস্থিত। এমন বলছে রিজার্ভারের পানি পাইপের মাধ্যমে এসে পাওয়ার স্টেশনে টারবাইন ঘোরায়। তার মানে এই রিজার্ভারের পানিটা এখানে আসছে, এখানে আসে তোমার পাওয়ার স্টেশনে কি করছে, টারবাইনটাকে ঘুরাচ্ছে। তাহলে বলো যে রিজার্ভারের পানিটা যে এখানে আসে পড়তেছে, এখানে লব্ধি সরণ কতটুকু বা এইচ এর মান কতটুকু? দেখো দেখি 800 থেকে 250 বাদ দিলে হয়ে যাবে না? তাহলে 800 থেকে 250 বাদ দিলে হবে কি 550। তাহলে আমাদের এইচ এর মানটা 550 মিটার দিব। বুঝতে পারছো? তাহলে লব্ধি উচ্চতাটা কিন্তু কাউন্ট করতে হবে তোমার কোথায় ছিল, সে কোথায় আসছে, এই দুইটার মধ্যবর্তী উচ্চতা। ঠিক আছে, 800 মিটার দিলে কিন্তু হবে না, কারণ রিজার্ভারের পানিটা এখান থেকে সমুদ্র পৃষ্ঠে আসে পড়ে নাই, সমুদ্র পৃষ্ঠের উপরে পাওয়ার স্টেশনে পড়তেছে। তো এই জন্য অবশ্যই এটা 550 ধরবা। এবং প্রশ্নের মধ্যে বলছে বৃহৎ শক্তি কতটুকু সঞ্চিত হয়েছে, তুমি বলবা ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এমজিএইচ তোমার প্রশ্নের মধ্যে এম এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে কতটুকু, যে 2 × 10⁸ লিটার। ঠিক আছে, তাহলে এম এর মান দাও 2 × 10⁸ লিটার। যেহেতু আমাদের 2 × 10⁸ লিটারকে কেজি বলছে, কারণ 1 লিটার সমান 1 কেজি বলেই দিছে প্রশ্নের মধ্যে। তাহলে 2 × 10⁸ লিটার সমান 2 × 10⁸ কেজি। আর জি এর মানটা তুমি কত দিবা? 9.8। আর এইচ এর মানটা কত দিবা? 550 মিটার। ক্লিয়ার? সো এটা দিয়ে ক্যালকুলেশন করো, তোমার ইপির মানটা বা শক্তি মানটা চলে আসবে। আসো দেখি যে 2 × 10⁸ ইন্টু 9.8 ইন্টু 550। তো আস্তে আস্তে তোমার ইপির মানটা যে 1.078 ইন্টু 10⁻12 জুল। এরপর দেখো বলছে 40 কেজি ভরের একটা বালক সিঁড়ি দিয়ে 12 সেকেন্ডে ছাদে উঠে, সিঁড়ির ধাপের সংখ্যা 20টি, প্রতিটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার, ওই বালকের ওজন কত? তো ওজন কোনো বিষয় না, কোন নাম্বার প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, কোন নাম্বার প্রশ্নটা বালকের ওজন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি দিবা, শুধু এমজি দিবা, তোমার কাজ শেষ। কারণ কি এম এর মান প্রশ্ন দেওয়া আছে কত, 40 কেজি, তাহলে 40 দিলা। জি এর মান কত দিবা, 9.8 দিবা, তাহলে তোমার এখানে ওজন বেড়ে যাবে। দেখো কত আসে, 40 × 9.8। তোমরাও চাপে দেখো ক্যালকুলেটারে, 392 নিউটন। আমার ভুল হইতে পারে, সো তখন সেই ক্ষেত্রে ঠিক করে নিবা, যদিও বা আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ ঠিক করার। খ নম্বর প্রশ্নে বলছে যে বালকটি মোট কত উচ্চতায় আরোহণ করেছিল। তাহলে বালকটির মোট উচ্চতা হচ্ছে, সে প্রতিটা সিঁড়িতে ধাপের সংখ্যা হচ্ছে 20টা এবং প্রতিটা ধাপ 20 সেন্টিমিটার উঁচু, মানে 20 × 10⁻² মিটার উঁচু। তাহলে একটা ধাপ যদি 20 × 10⁻² মিটার উঁচু হয়, এরকম যদি 20টা ধাপ থাকে, তাহলে 20 দিয়ে শুধু গুণ করবা, তাহলে তোমার মোট কত উচ্চতা আরোহণ করেছিল সেটা বাইরে যাবে। তাহলে 20 × 20 × 10⁻², তাহলে হচ্ছে কত, 4 মিটার। তাহলে বালকটা কি করছে, 4 মিটার উপরে উঠছে, এটা প্রশ্নের মধ্যে তোমার দেওয়া আছে। এবার বলছে ছাদে উঠতে সে কত কাজ করলো, অর্থাৎ ছাদে ওঠার জন্য সে কতটুকু কাজ করলো। আচ্ছা, তো ছাদে ওঠার জন্য সে কতটুকু কাজ করবে দেখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি দিবা, এমজিএইচ। এটা হচ্ছে আমাদের একটা বস্তুর বিভব শক্তি বা উচ্চতা পরিবর্তনের জন্য কৃত কাজ। তো এম এর মান হচ্ছে তোমার অলরেডি বের হয়ে গেছে, এম × জি এর মান তোমার 392 নিউটন। তাহলে এখানে 392 নিউটন দিবা এমজি এর মান। আর এইচ এর মানটা দেখো 4 মিটার, তাহলে এর সাথে 4 গুণ করো, কাজ শেষ। তাহলে 4 × 392, এটা করলে হচ্ছে তোমার 1568 জুল। তাহলে কতটুকু জুল কাজ করছো সেটাও কিন্তু তোমার বের হয়ে গেল।
এরপর বলছে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে সে কত ক্ষমতা লাগলো। ঘ নম্বর বলছে ক্ষমতা, মানে একদম কমপ্লিট প্রশ্ন বলছে। তাহলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ডিভাইড বাই টি। তাহলে ডাব্লুর মান তোমার দেখো 1568 অলরেডি বের হয়ে গেছে। তাহলে তুমি পরীক্ষার খাতে লিখবা যে ভাইয়া ডাব্লুর মান 1568, আর টি এর মান ভাইয়া কত দেওয়া আছে, দেখো 12 সেকেন্ডের ছাদে উঠছে। যেহেতু 12 সেকেন্ডের ছাদে উঠছে তাহলে এটা কিসের মান, এটা প্রশ্নের মধ্যে টি এর মান। তাহলে টি দিয়ে তুমি ভাগ করে দাও, অর্থাৎ 12 দিয়ে ভাগ করে দাও। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, ডিভাইডেড বাই 12, তোমার চলে আসবে 130.66। তাহলে 130.67 ওয়াট। তাহলে এত ওয়াট তুমি কাজ করবা, এটা প্রশ্নের মধ্যে চলে আসবে। এরপরে দেখো যে সকল পাওয়ার স্টেশনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাদের চেয়ে নিউক্লিয় শক্তি উৎপাদনের একটা মস্ত বড় সুবিধা হচ্ছে এতে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় না। তো ভালো কথা বলছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় না। তো এটার নবায়নযোগ্য শক্তির সুবিধাগুলো বলতে বলছে, নিউক্লিয় শক্তির অসুবিধাগুলো বলতে বলছে। তো নিউক্লিয় শক্তির সুবিধাগুলো হচ্ছে যে এখানে অল্প ইউরেনিয়াম ইউজ করে অনেক বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়, এবং এটা নবায়নযোগ্য শক্তি, এবং এটা এক সময় শেষ হয়ে, এটা নবায়নযোগ্য শক্তি বলছি, এটা তোমার অনবায়নযোগ্য শক্তি, কিন্তু এটা তোমার অল্পটুক ব্যবহার করে অনেক বেশি শক্তি উৎপন্ন করা যায়। এবং এটার যেটা ক্ষতিকারক দিক সেটা হচ্ছে যে তোমার পরিবেশের জন্য তেজস্ক্রিয় বর্জ্য তৈরি করে, যেটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তবে নিউক্লিয়ার বোমা অনেক দেশ তৈরি করতেছে ইউরেনিয়াম দিয়ে, এটা একটা ক্ষতিকর দিক। আর ভালো দিক তো অনেক, যে তোমার অনেক বেশি পাওয়ার সেভিং, ঠিক আছে, মানে অল্পটুকুই অনেক বেশি শক্তি দিচ্ছে। হ্যাঁ, প্রায় তোমার একটা ইউরেনিয়াম থেকে 200 মেগা ইলেকট্রন শক্তি উৎপন্ন হয়, হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের জন্য অনেক হেল্পফুল। তো এই সুবিধা অসুবিধাগুলো দেখবা গাইডে কি কি লেখা আছে, আমরা তো বললাম একটু হালকা পাতলা। এখন দেখো পরে যে প্রশ্নটা, এখানে বলছে যে একটা বস্তুর উপর বিভিন্ন সময়ে বল প্রয়োগ করার কারণে তার বেগের পরিবর্তন হয়, এবং সেটি এই চিত্রতে দেখানো আছে। তো প্রশ্ন বলছে যে এই যে 4টা পয়েন্ট ও এ বি বি সি সি ডি, এই 4টা পয়েন্টে কখন পজিটিভ এবং কখন নেগেটিভ কাজ হয় এবং কখন শূন্য কাজ হয়, এটা বলছে। তো আমরা যদি ও এ পয়েন্টের ক্ষেত্রে লক্ষ্য করি, ডাব্লু ও এ, তোমরা লক্ষ্য করবা যে এখানে বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। অর্থাৎ এখানে যে একটা সরলরেখা উঠছে, এই সরলরেখাটা কিন্তু আমাদের বেগ বৃদ্ধির প্রকাশ করতেছে, অর্থাৎ এখানে ত্বরণ আছে। তাহলে এখানে কৃতকার্যের সূত্র কি হবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো যেহেতু এই জায়গাটাতে ও এ জায়গায় বেগের পরিবর্তন হয়েছে, তাহলে এখানে অবশ্যই একটা পজিটিভ কাজ হবে, বুঝতে পারছো। কিন্তু ডাব্লু এবি যখন দিবা, এবিতে দেখো কোনো ধরনের বেগের পরিবর্তন হয় নাই। সো হাফ এম ভি স্কোয়ার যে দিবা ডেল্টা ভি স্কোয়ার, এই ডেল্টা ভি স্কোয়ার মানটা হবে 0, অর্থাৎ বেগের পরিবর্তন 0। আর বেগের পরিবর্তন 0 মানে এখানে কিন্তু কৃত কাজের মানও 0। অর্থাৎ কোথায় শূন্য কাজ হয়েছে, প্রশ্নে যা বলছিল যে কখন শূন্য কাজ হয়েছে, শূন্য কাজ হয়েছে তোমার এ বি পোর্শনে, ঠিক আছে। আর নেগেটিভ কাজ কখন হয়েছে, পজিটিভ কাজ কখন হয়েছে, এটা ব্যাখ্যা হলো পজিটিভ কাজ হয়েছে ও এ পজিশনে। আর আমরা যদি লক্ষ্য করি এই যে বি থেকে সি এবং সি থেকে ডি এইদিকে যখন গেছে, তখন কিন্তু বেগ আস্তে আস্তে হ্রাস পাইছে। বেগ হ্রাস পাওয়া মানে এই যে সূত্রটা আমাদের আছে, ডাব্লু অফ আমরা ডাইরেক্ট লিখলাম বি ডি। তো হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারে দিব, দেখো ভি এর মানটা কিন্তু নিচের দিকে, আর ইউ বা আদি বেগ এখানকার ইউ এর মানটা কিন্তু উপরে, আর এখানকার ভি এর মানটা কিন্তু নিচে, অর্থাৎ ভি এর মানটা কম, ইউ এর মানটা বেশি। তো ভি থেকে যখন ইউ বাদ দিবা এই মানটা চলে আসবে নেগেটিভ। সো আমাদের বিসি এবং সিডি এই দুইটা প্রক্রিয়াকৃত কাজ কিন্তু হবে ঋণাত্মক, সেটা কিন্তু ভালো মতো মাথা রাখবা, ঠিক আছে। এরপর বলছে 50 কেজি ভরের একটা মেয়ে 10 সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠছে, সে কতটুকু কাজ করছে বা ক্ষমতা কতটুকু। এই প্রশ্ন অলরেডি আমরা করাইছি একটু আগেই, এই যে এই টাইপের ম্যাথটার মতো। সো তোমরা ওইটার মতো করে নিবা, আমি আর করাচ্ছি না এক্সট্রা করে। এই যে এখানে যেটা করাইছি সিঁড়ির ম্যাথটা একদম সেম টু সেম, যে এইচ এর মান আগে বের করে নিবা, তারপর ডাব্লুর মান বের করবা এমজিএইচ দিয়ে, তারপর পি ইজ ইকুয়াল ডাব্লু বাই টি করবা, শেষ। এটা দিয়ে করলেই হয়ে যাবে, ঠিক আছে, একদম মিলাই করবা, সেম টু সেম ম্যাথ, জাস্ট ডাটাগুলো ভিন্ন। আর ছেলে জায়গায় মেয়ে বলছে, এই হলো পার্থক্য। তারপর বলছে 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপরে 10 সেকেন্ড একটি বল প্রয়োগ করার পরে তার গতিশক্তি হলো 500 জুল। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল। তো আমাদের লক্ষ্য করো যে এইখানে কতটুকু বল প্রয়োগ করেছে সেটা চাইছে। আগে দেখো 5 কেজি ভরের একটা বস্তু, এটা এম এর মান প্রশ্নে দেওয়া আছে। তো একটা স্থির বস্তুর উপর, স্থির বস্তু মানে কি, তার ইউ এর মানটা হচ্ছে 0, 10 সেকেন্ডে মানে কি টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। এখন বল প্রয়োগ করার পরে, বল প্রয়োগ যখন করলা তার উপরে, তার গতিশক্তি হলো 500 জুল। অর্থাৎ যখন তুমি তার উপরে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার ফলে তার গতিশক্তি ই কে 500 জুল জেনারেট হয়ে গেছে।
তাহলে ইকে সূত্র কি দিবা, হাফ mv স্কয়ার দিবা, ঠিক আছে তো নাকি? তাহলে ইকের মানটা তুমি 500 বসায় দাও, হাফের জায়গায় হাফ বসাও, এম এর মানটা 5 কেজি বসাও, এখান থেকে ভি স্কয়ারের মানটা বা ভি এর মানটা বের হয়ে যাবে। তো দেখি ভি এর মানটা কত আসে, 500 × 2 করলে হবে 1000, তাহলে 1000 ডিভাইডেড বাই 5, তারপরে রুট ওভার তোমার দিতে হবে অ্যান্সার। সো আরে এই ক্যালকুলেটরের যে বাজে অবস্থা। আচ্ছা একবার দেখি যে 1000 ডিভাইডেড বাই 5, তাহলে 200 না, তাহলে রুট ওভার 200 করি, তাহলে হচ্ছে 10√2, তাহলে ভি এর মান আসছে আমাদের 10√2 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নের মধ্যে বলছে যে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, মানে এই বস্তুটার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল সেটা আমার যাচ্ছে। তাহলে এখন বলের সূত্র দাও, নিউটনের সেকেন্ড ল, এফ ইজ ইকুয়াল টু কি, এম ইন্টু এ, তবে এর মান কীভাবে বের করি, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এই সূত্র দিই। তাহলে এম এর মান প্রশ্ন দেওয়া আছে কত, 5 কেজি, বসায় দাও 5 কেজি। তারপরে ভি শেষ বেগের মান কত, 10√2, আদি বেগ ইউ এর মান কত, 0, তাহলে ভি এর মান তুমি দিবা 10√2, ইউ এর মান দিবা 0, আর টি এর মান তুমি দিবা কত, যে 10 সেকেন্ড। তাহলে 10 দিয়ে ভাগ করো, 10 কাটা যাচ্ছে, আর √2 তোমার হচ্ছে 5√2, উত্তর এমনিতেই বলে দেওয়া যায় যে 5√2 নিউটন, এটা হচ্ছে এফ এর মান। এটাই আমাদের প্রশ্নের মধ্যে চাইছে, সো ইজিলি সলভ করতে পারবা। দেখো এরপর নেক্সট প্রশ্নটা দেখো, এই নেক্সট প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, যে তোমরা হয়তোবা অনেকে কপি কলের ম্যাথ পড়ছো। তো কপি কলের কনসেপ্টটা হইলো, যখন একটা কপি কলের মাধ্যমে দুইটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়, তখন ভারী বস্তুটা নিচের দিকে নামে আর হালকা বস্তুটা উপরের দিকে ওঠে। ধরিলাম এটা আমাদের ভারী বস্তু 10 কেজি ভর, আর এটা আমাদের হালকা বস্তু 5 কেজি ভর। তো যখন আমি এই দুইটা বস্তুকে ছেড়ে দিব, তখন এ ত্বরণে উপরের দিকে উঠবে, আর এটা বি ত্বরণে নিয়ে এ ত্বরণের নিচের দিকে নামবে। তো ত্বরণটা প্রশ্নের মধ্যে চায় নাই, ত্বরণটা চাইলে কিন্তু ম্যাথটা ইজি ছিল। আমাদের প্রশ্নের মধ্যে কি হয়েছে, বেগের মান, অর্থাৎ এই বেগের মান কত, এবং এই সেম বেগেও কিন্তু সে উপরের দিকে উঠবে, এই বেগের মান কত, কখন আবার, যখন সে 1 মিটার নিচে নামে গেছে আর এ যখন 1 মিটার উপরে উঠে গেছে। দেখলে চিন্তা করো, আমরা যখন উপরে থাকি তখন আমাদের মধ্যে কি শক্তি সঞ্চিত থাকে বলো তো সবাই ভাইয়া, স্থিতি শক্তি বা বিভব শক্তি না? উচ্চতা যদি কমতে থাকে, দেখো তো বিভব শক্তিটা কমতেছে না, কারণ এমজিএইচ এর যে এইচটা সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, এই যে ভূপৃষ্ঠ এটা মনে করো, এখান থেকে তুমি কত উপরে আসো, তো উচ্চতা যত কমবে এমজিএইচ এইচ এর মানটাও কমতেছে, সো এমজিএইচ এর মানটাও কমতেছে ফলস্বরূপ। তো এমজিএইচ এর মানটা যখন কমবে তখন কি হচ্ছে, বিভব শক্তি কমতেছে কিন্তু গতিশক্তি বাড়তেছে। তাহলে এই ভারী বস্তুটা যখন নিচে নামে গেছে, এই ভারী বস্তুর কিন্তু বিভব শক্তি কমে গেছে, ঠিক আছে? কতটুকু কমছে, ধরলাম ভারী বস্তুর বিভব শক্তি কমছে EP1 বা 10 কেজি ইজ ইকুয়াল টু mgh পরিমাণ। এম এর মান ভারী বস্তুর ভর হচ্ছে 10 কেজি, জি এর মান 9.8, আর 1 মিটার মনে করো কমছে, 1 মিটার নিচে নামছে না, তাহলে কতটুকু বিভব শক্তি কমলো, এখানে বিভব শক্তি কমছে এখানে 98 নিউটন, সরি 98 জুল। কিন্তু এটা হালকা বস্তু আছে, সে তো ফির উপরে উঠছে, 1 মিটার বেশি উপরে উঠা মানে কি, তার মধ্যে একটা স্থিতিশক্তি বা বিভব শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে EP5 যে বস্তুটা আছে তার মধ্যে আমাদের কিছু বিভব শক্তি সঞ্চিত হয়েছে, সেটা কি mgh। তাহলে এম এর মান তোমার দিবা 10, জি এর মান 9.8, এইচ এর মান এম এর মান দিবা 5, জি এর মান 9.8, আর এটা দিবা 1, তাহলে কত আসছে 49 নিউটন। তাহলে 49 নিউটন তোমার এখানে স্থিতিশক্তি একজনের কমে যাচ্ছে, আরেকজনের 98 নিউটন স্থিতিশক্তি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ওর কমে যাচ্ছে 90 নিউটন, আর 49 নিউটন জমা হলো তার মধ্যে। তাহলে এই যে স্থিতিশক্তির পরিবর্তন বা স্থিতিশক্তির যে কমা বাড়া কমাটা কনসেপ্টটা, এর যেটুক কমছে বা যেটুক বাড়ছে, তাহলে বাকি অংশটুকু কী হবে বলো তো, এর গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে না দুজনের। তো ওইটা আমরা দিলাম যে ইপি যতটুকু আমাদের কমা বাড়া হয়েছে তার বাকি অংশটুকু কি হয়েছে, যে ই কেতে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। এটা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি। তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে কি পাই, যতটুকু তোমার স্থিতিশক্তি লস হবে বা যতটুকু তোমার স্থিতিশক্তি গেইন হবে, এই দুটোর পার্থক্য হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হবে। যেহেতু এখানে দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর মধ্যে আমাদের 98 নিউটন গতিশক্তি স্থিতিশক্তি লস করছো এবং 49 নিউটন স্থিতিশক্তি আমরা গেইন করছি। তাহলে যতটুকু এখানে আমাদের স্থিতিশক্তি লস করলাম সেটা কত, 49 নিউটন জুল। তাহলে 98 জুল থেকে 49 জুল যদি বাদ দেই, তাহলে 49 জুল আমাদের স্থিতিশক্তি লস হয়ে গেছে বেশি। এই স্থিতিশক্তিটা কোথায় যাবে, গতিশক্তিতে যাবে। গতিশক্তিতে কীভাবে যাবে, হাফ ইন্টু
এম ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এইটা দিব m10, এটা দিব m5, অর্থাৎ 5 কেজি ভরের বস্তুর ব্যাগ যত 10 কেজি ভরের বস্তুও ব্যাগ কিন্তু তত হবে। তাহলে আমরা এখানে হাফ টাকা এই পাশে পাস করে দাও, ঠিক আছে। এখানে 49 ইন্টু 2, তারপরে তোমার এখানে m10 এর জায়গায় তুমি কত দিবা 10 ভি স্কোয়ার, আর এখানে m5 এর জায়গায় দিবা 5 ভি স্কোয়ার, আলটিমেটলি হচ্ছে কত 15 ভি স্কোয়ার। তাহলে 15 দিয়ে যদি তুমি এটাকে ভাগ করে দাও তাহলে ভি এর মানটা তুমি পেয়ে যাবা। তাহলে ভি এর মানটাকে তুমি 49 ইন্টু 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 49 ইন্টু 2 ডিভাইড বাই 15, তারপর তুমি কি করবা যে রুট ওভার 98 ডিভাইড বাই 15, তাহলে আস্তে আস্তে তোমার ভ্যালু কত ডেসিমালে 2.556। দেখো দেখি তোমাদের আসছে কিনা, যে 2.556 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো এতটুকু ব্যাগ তুমি কি পাবা, তোমার নামবে 10 কেজি ভরের বস্তুটা, আর এতটুকু ব্যাগে কি হবে 5 কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠবে। সো এই পুরো কনসেপ্টটা আরেকবার রিসেভ করে দেখো, আরেকবার তুমি প্লেব্যাক করে দেখো, তাহলে ইনশাআল্লাহ এটা ভালো মতো বুঝতে পারবা। এরপর নেক্সট দেখো যে 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব দ্বিগুণ হবে। তাহলে এটা কি বলছিলাম, এইটা ম্যাথ এর আগেও তোমাদেরকে করানো হয়েছে, যে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তু উপর থেকে ভূপৃষ্ঠের দিকে পড়তেছে। মনে করলাম বর্তমানে সে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে x উচ্চতায় আছে, অর্থাৎ ভূমি থেকে যখন সে x উচ্চতায় থাকবে, এই জায়গায় তার গতিশক্তি তার বিভব শক্তি দ্বিগুণ। তার মানে গতিশক্তি ই কে, এই জায়গায় গতিশক্তি ই কে বিভব শক্তির দ্বিগুণ অর্থাৎ 2 ইপি, ঠিক আছে। গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ অর্থাৎ 2 ইপি। তাহলে এখন তুমি এই জায়গার জন্য কি করবা, এই জায়গার জন্য ই টোটাল ইজ ইকুয়াল টু ই টোটাল, অর্থাৎ ই টোটাল হচ্ছে সর্বোচ্চ পয়েন্টে, এ পয়েন্টের নাম দিলাম, এটাকে দিলাম বি পয়েন্ট। ই টোটাল এট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু ই টোটাল অফ বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টটা দেখো শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে, কারণ এ পয়েন্টটা বর্তমানে সর্বোচ্চ উচ্চতায় আছে। তো কত উচ্চতায় বলছে যে 100 মিটার উপরে। তাহলে তুমি কত উপর থেকে বস্তুটা ফেলে দিছো, 8 মিটার উপর থেকে বস্তুটা ফেলে দিছো, এইচ এর মান দাও 100 মিটার, বুঝতে পারছো। তাহলে এই জায়গায় শুধুমাত্র mgh দিব, আর ই টোটালের বি পয়েন্টে তুমি ইপি প্লাস ইকে দুইটাই দিবা। কিন্তু প্রশ্নের মধ্যে যেহেতু বলা আছে যে এই বি পয়েন্টে ইকেটা হবে 2 ইপি এর সমান, তাহলে ইকেটাকে প্রতিস্থাপন করো, ইকেটাকে 2 ইপি দিয়ে প্রতিস্থাপন করে দাও। তাহলে এইখানকার 2 ইপি আর এখানকার ইপি যোগ করলে কত হবে 3 ইপি। 3 ইপি কোন পয়েন্টে, বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টটা ভূপৃষ্ঠ থেকে আবার x মিটার উপরে অবস্থিত। তাহলে বি পয়েন্টের জন্য ইপির মানটা কি দিবা mgx, তাহলে এখানে দিবা 3 ইন্টু mg ইন্টু এক্স, আর এই পাশে তোমার mg তো থাকলোই আগে থেকে। তাহলে এইখানকার mg কাটা, mg কাটা, তাহলে দেখো x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে h ডিভাইড বাই 3। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তুমি এটা শর্টকাট এভাবে লিখতে পারো যে x ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1। দেখো স্থিতিশক্তি যদি এখানে গতিশক্তি যদি স্থিতিশক্তির n গুণিত হয়, তাহলে এই শর্টকাটটা তুমি ডাইরেক্ট এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। এটা কখন অ্যাপ্লাই করতে পারবা, লিখে দিচ্ছি, যখন প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে ইকের মানটা হবে আরে যখন ইকের মানটা হবে n ইন্টু ইপি, অর্থাৎ ইপি এর n গুণিতক, তখন তুমি সূত্রকে দিবা যে x ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1। বুঝতে পারছো। তাহলে আমরা h এর মান কত জানি 100 মিটার, n এর মান কত জানি 2 প্লাস 1। তাহলে 100কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে তোমার হবে কত 33.33, ঠিক আছে। তাহলে x এর মান হবে 33.33 মিটার উপরে, 33.33 মিটার উপরে তোমার স্থিতিশক্তি হবে গতিশক্তির দ্বিগুণ। এরপরে বহু নির্বাচনী এমসিকিউতে যাও, যে কাজের একক কত জুল, এগুলা মুখস্থ আইটেম, এগুলা বোঝার কিছু নাই, এগুলা অলরেডি আমরা পড়ে আসছি, জাস্ট এমনি রিভাইজ দেওয়া হচ্ছে।
5 কেজি ভরের একটা বস্তুকে 20, 30, 40, 50 মিটার উপরে রাখা হলো, কোন স্থানে বিভব শক্তি বেশি হবে? আমরা জানি বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু mgh। তাহলে তোমার উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে, অর্থাৎ ইপি সমানুপাতিক হচ্ছে এইচ। তাহলে তোমার এইচ যত বেশি বিভব শক্তি কিন্তু তত বেশি। তাহলে 50 সেন্টিমিটার উপরে যে আছে ভূমি থেকে তার সব থেকে বেশি বিভব শক্তি হবে। বুঝতে পারছো? এরপরে দেখো নিচের লেখচিত্র অনুযায়ী 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা লেখচিত্র দিয়ে দিছে। তো প্রশ্নটাতে কি বলছে? বলছে যে কোন অংশে বেগ সময়ের সমানুপাতিক বৃদ্ধি পায়? তো বেগ সময়ের সমানুপাতিক বৃদ্ধি হচ্ছে শুধু এই পোর্শনটাতে, অর্থাৎ ওয়ে পোর্শনটাতে। দেখো সময় বাড়তেছে, বেগও বাড়তেছে, অর্থাৎ ওয়ে পোর্শনটাতে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়, অর্থাৎ ওয়ে অংশ দিয়ে দিবা শুধু। তারপর নেক্সট দেখো সর্বোচ্চ গতিশক্তি কত? সর্বোচ্চ গতিশক্তি কি হবে? হাফ mv স্কয়ার, অর্থাৎ সর্বোচ্চ বেগের মানটা দেখো কত আছে আর এম এর মানটা কত আছে। আমাদের প্রশ্নটা যদি যাই, এম এর মানটা দেওয়া আছে 1000 কেজি, এটা এম এর মান, আর সর্বোচ্চ বেগের মান দেওয়া আছে এই যে দেখো 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যে মিটার পার সেকেন্ড দেওয়া আছে এককটা। দেখো এখানে কিন্তু একক চেঞ্জেস থাকতে পারে পরীক্ষার খাতায়, যদি সেন্টিমিটার পার সেকেন্ড থাকে অবশ্যই কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিবা, নাহলে কিন্তু উত্তরটা ভুল যাবে। তাহলে এম এর মানটা তুমি বসো 1000, আর ভি স্কোয়ারের মান কত দিবা? 10 স্কোয়ার। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে? দেখো যে 1000 ডিভাইড বাই 2 ইন্টু 100, তাহলে কত আসছে? 50,000, অর্থাৎ 5 ইন্টু 10⁴ এত জুল। তাহলে এই যে খ নাম্বারটা উত্তর হবে। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশনগুলো শিখাই দিচ্ছি, ভালো মতো মনোযোগ সহকারে দেখে নাও। যেমন শক্তির সংরক্ষণশীলতা নীতি কোনটি? আমরা কিন্তু এখানে শুধু দেখছি 1 নাম্বারটাই সঠিক, যে শক্তির সৃষ্টি নাই, বিনাশ নাই, মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার মূলনীতি। এরপর দেখো একটা বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা হয়? আমরা সবাই জানি যে টান টান করলে এর মধ্যে বিভব শক্তি জমা হবে। ঠিক আছে, এরপরে সৃজনশীল প্রশ্ন চলো। আমাদের বলছে 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে। একটা মানে একটা নিচতলা থেকে দৌড়ে ছাদের উপর উঠতেছে, কিন্তু ছাদের কত উপরে উঠতেছে সেইটা সেই ইনফরমেশন দেওয়া নাই, শুধু বলছে এদের বেগ ছিল 30 মিটার পার মিনিট। তো প্রশ্নের মধ্যে বলছে ক্ষমতা কি? আমরা জানি ক্ষমতা P = W/T, অর্থাৎ একক সময়ে কাজ করার যে হারটা সেটাকে বলা হচ্ছে, বা কাজ করার হার বা একক সময়ে কাজ করাটাকে বলা হচ্ছে ক্ষমতা। এইভাবে সংজ্ঞাটা দিবা, শেষ। বলছে 50 জুল কাজ বলতে কি বোঝায়? আমরা জানি W = F × S, W মান কত? 50 জুল। তাহলে F এর মান যদি তুমি 1 নিউটন দাও, তাহলে S এর মান যদি 50 মিটার দাও, তাহলে দেখো 50 জুল কিন্তু হয়ে যাচ্ছে। অথবা তুমি প্রশ্ন বলবা 1 নিউটন বল প্রয়োগ করে 50 মিটার সরণ হয়েছে, অথবা 50 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরণ হয়েছে, যে কোনো একটা বললেই হইলো। বুঝতে পারছো? যে 50 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ হয় তখন এটাকে বলা হবে 50 জুল। এরপর বলছে যুবকদের গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তির সূত্র সোজা, যে ইকে ইজ ইকুয়াল টু সূত্র কি শিখেছিলাম? হাফ mv স্কয়ার, ক্লাসের শুরুতেই শেখানো হয়েছিল। তো তোমার যেই বালকের ভর হচ্ছে 40 কেজি, তুমি এখানে হাফ m এর জায়গায় কত দিবা? 40, আর ভি স্কয়ারের জায়গায় কত দিবা? বলছে 30 মিটার পার মিনিট, উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। তাহলে ভি এর মানটা কিন্তু 30 মিটার, আর মিনিট যেটা আছে 1 মিনিট 60 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করে দিবা, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল, স্কোয়ারিং করে দিবা, শেষ। তাহলে এখানে 0 0 কাটা যাবে, 3/6 মানে হাফ, হাফের উপর স্কোয়ার মানে 1/4, 4 মানে কি 4 × 10 = 40, সো 10 কে যদি ভাগ করলে কত হবে? 5। তাহলে দেখো তোমরা এখানে ক্যালকুলেশন করে 5 জুল আসতেছে কিনা। আমি হাতে কলমে না করে মানে মুখে মুখে করলাম। দেখো এখানে 3 আর 6 কাটা গেলে কত হয়? নিচে 2, 2 এর উপর স্কোয়ার মানে কি 4, 4 দিয়ে আবার 40 কে ভাগ করলে কত হবে? 10, 10 দিয়ে আবার 2 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে কত হবে? 5 জুল। এই হলো বিষয়। আর ইকেট 60 কেজি ভরের বস্তুর জন্য সেম ভাবে করবা, যে হাফ m এর মানটা কত দিবা? 60, আর ভি এর মানটা সেম ভাবে দিবা 1/4, যেহেতু আগের বার 1/4 আসছিল আমাদের। ঠিক আছে, তো এত জুল আসবে। এরপরে বলছে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা কি সমান ছিল? দুজনের ক্ষমতা কখনোই সমান হবে না, কারণ আমাদের যে 40 কেজি ভরের লোক আছে তার W/40 ছিল ভিন্ন। ঠিক আছে, W/40 কত ছিল? দেখো এই যে আমরা হাফ mv স্কয়ার দিয়ে বের করছি 5 জুল, কিন্তু এখানে যদি বের করি আমরা এর, লক্ষ্য করো 4 15 60, 15/2 মানে হচ্ছে 7.5। তাহলে 60 কেজি ভরের বস্তু কিন্তু বেশি শক্তি ইউজ করছে, অর্থাৎ 7.5 জুল শক্তি ইউজ করছে, কিন্তু 40 কেজি ভরের বালক যে সে কিন্তু মাত্র 5 জুল শক্তি ইউজ করছে। সো এখানে যখন তুমি ক্ষমতা বের করবা, ক্ষমতা বের করার সময় কিন্তু এখানে দিতে হবে 5 / T,
আর এখানে যখন 60 কেজি ভরের বস্তুর মানে যুবকের ক্ষমতা বের করবা তখন তুমি দিবা 7.5 ডিভাইড বাই টি। অর্থাৎ দেখো দুই ক্ষেত্রে কিন্তু ক্ষমতা আমাদের ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে বাড়ির 5 তলায় থাকে, এই সিঁড়ির অঙ্কটা আর কি, এটা অনেকবারই করছি আমরা। তো দেখো শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস তো সূর্য, আমরা জানি। এছাড়া তেল টেল হ্যান তেল এসব বিষয় বেশি কিছু আছে, বাট আমাদের পুরো মহাবিশ্বে মেইন শক্তির উৎসটাই কিন্তু সূর্য, ঠিক আছে। এরপর বলছে কাজ এবং শক্তির মধ্যে দুইটি মিল লিখো। তো প্রথম মিল হলো কাজ এবং শক্তির এককটা সেম, একক হলো কি দুজনেরই জুল। তারপর মাত্রা সেম, মাত্রা লিখে দিতে পারো যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা লিখতে লিখতে ওয়ান গাইড তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। বাট প্রাথমিক অবস্থায় কিন্তু ডিটেলসে ভাঙে ভাঙে আমি এটা দেখাইছি ক্লাসের শুরুতেই। এবং এরপরে যেটা লাগবে সেটা হলো বলতে পারো যে কাজ করার ফলে কোনো বস্তুতে শক্তি সঞ্চার হয়, এটা একটা মিল তাদের মধ্যে। সো এরকম মিল দুইটা একটা লিখে দিবা। বলছে জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল হিসাব করো। তো জেনি কি করছে, সে 5 তলায় থাকে, প্রতিটি সিঁড়ির উচ্চতা বলছে 20 সেন্টিমিটার এবং প্রতিটি তলায় 22টি সিঁড়ি আছে এবং সে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যেহেতু উচ্চতার পরিবর্তন হলে কি দিবা, এমজিএস দিবা। এম এর মান প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে? বলছে যে জেনির ভর কত? জেনির ভর আমাদের 64 কেজি দেওয়া আছে, দেখো 64। তাহলে 64 দাও, 9.8 দাও। আর এইচ এর মান কত দিবা? যেহেতু 5 তলায় উঠছে, তাহলে 5 তলার জন্য আমরা 5 গুণ করলাম এবং এক একটা তালায় বলছে 22টা করে সিঁড়ি আছে, তাহলে 5 × 22, এটা হচ্ছে এক একটা তালার উচ্চতা। এখন মোট কতটা সিঁড়ি আছে সেটা বের করলাম। এখন এক একটা সিঁড়ির উচ্চতা কত? 20 সেন্টিমিটার বলছে, তাহলে ইন্টু কি করলাম 20 সেন্টিমিটার, মানে 20 × 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে তুমি যদি এটা করো ক্যালকুলেশন আসো দেখি যে 5টা তালা, প্রতিটা তালায় 22টা করে সিঁড়ি এবং প্রতিটা সিঁড়ি 20 সেন্টিমিটার, মানে 20 × 10 টু দি পাওয়ার -2। তাহলে এখানে হচ্ছে 22 × 64 কেজি × 9.8। তাহলে তুমি দেখো এটা কত উত্তর আসতেছে, যে 13798.4 জুল। তাহলে জেনি এতটুকু কাজ করছে, এটা আমাদের প্রশ্নের মধ্যে বের হয়ে গেল, মানে গ নাম্বার প্রশ্নটা সলভ করা হয়ে গেল। এরপর নেক্সট প্রশ্ন বলছে জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? আমাদের ক্ষমতা ইকুয়াল কি জানি, ধরো জেনির ক্ষমতা আগে বের করব। ক্ষমতা ইকুয়াল আমরা সূত্র জানি W/T। তো জেনির ক্ষমতা একটু আগে বের করলাম আমরা, যে 13798.4 জুল। আর সময় কি দিবা, যেহেতু সে আমাদের কত সেকেন্ড সময় লাগছে, 4 মিনিট সময় লাগে জেনির। 4 মিনিটের জন্য তুমি কি দিবা, 4 দিয়ে ভাগ করবা। তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড, এই জন্য 4 × 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে আসো, ডিভাইডেড বাই 240। তাহলে আস্তে আস্তে কত, 57.49। তাহলে 57.49 ওয়াট, এটা হচ্ছে জেনির ক্ষমতা। ইন দি সেম ওয়ে তুমি সুস্মিতার ক্ষমতাটা বের করো। তাহলে সুস্মিতার ক্ষমতা যদি বের করি, তাহলে দেখা যাচ্ছে যে এর লাগছে 4.5 মিনিট, সেম পরিমাণ উচ্চতা লাগছে উঠতে। তাহলে দাও যে 13798.4 ডিভাইড বাই 4.5 মিনিট, যেহেতু তাহলে 4.5 × 60। এটা করে যত আসবে তত, এবং এর অবশ্যই কম আসবে। অবশ্যই এটা তোমরা নিজেরা একটু করে নিও, কারণ সবগুলো তো ক্যালকুলেটর দিয়ে দেখাইলাম। সো এটা জাস্ট করে নিবা, এত ওয়াট। এখানে যত উত্তর আসবে তত ওয়াট। এর অবশ্যই কম আসবে, কারণ দেখো 4 দিয়ে ভাগ করার ফলে যত আসছে, এখানে 4.5 দিয়ে তুমি ভাগ করছো, সো আরও কমে যাবে। তো এই গেল তোমাদের ওভারঅল কাজ ক্ষমতা শক্তি নিয়ে আমাদের প্রথমে থিওরিগুলো আলোচনা করে দিয়েছি তোমাদেরকে। থিওরি আলোচনার পরে সেখান থেকে কী কী এমসিকিউ আসতে পারে, বইয়ের মুখস্থ বিদ্যাগুলো কী কী তোমরা করবা না করবা সেটা ডিটেলসে দেখাই দিচ্ছি তারপরে তোমাদেরকে। এরপরে থিওরি, মুখস্থ বিদ্যা, তারপরে এমসিকিউ, তারপরে আবার প্রত্যেকটা ম্যাথ হাতে কলমে করে দিছি এবং ইন ডিটেলস। যেখানে শর্টকাট ছিল সেখানে শর্টকাট দেখাই দিছি। যেমন আরেকটা শর্টকাট ছিল যে ভূমি থেকে কত উচ্চতায় এর স্থিতিশক্তিটা হবে গতিশক্তির n গুণিতক। যদি এরকম প্রশ্ন আসে তখন সেই ক্ষেত্রে x এর মানটা হবে n × h ডিভাইডেড বাই n+1। এই শর্টকাটটা লিখে রাখিও, এটাও এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। এর আগে ছিল গতিশক্তি স্থিতিশক্তির n গুণিতক, তখন আমরা দিয়েছিলাম h/n+1। আর এবার রাখা হয়েছে স্থিতিশক্তিটা গতিশক্তির n গুণিতক, তাহলে দিবা ns ডিভাইডেড বাই n+1। বুঝতে পারছো? সো এইভাবে করে খুব ইজিলি কিন্তু তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবা।
এবং যেগুলো শর্টকাট শিখাই দিলাম সেগুলো প্র্যাকটিস করিও, খাতায় লিখে রাখিও, দরকার হলে ভিডিওটা আরও একবার দেখিও কয়েক মাস পরে, তখন দেখবে আরও ভালো মতো বুঝতেছো। কারণ প্রথমবার পড়লে একটু এলোমেলো লাগে বা একটু অবুঝ লাগে, বাট আমার ধারণা হচ্ছে আমি যতটুকু ইন ডিটেলস পড়াইছি এটা তোমাদের ইন্টারও কাজে লাগবে এবং এই 9-10ও কাজে লাগবে। সো তোমাদের জন্য শুভকামনা রইল, আবারও নতুন ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।